আম্মু তিতির বিয়ের সময় সবাই আমাকে মস্করা করে বলেছিল, আমি এদের কারোর কথাই শুনছিলাম না। ওই সময় আমার মাথায় তখন একটাই চিন্তা ছিল, মা কি এইবার আমারে একা রেখে চলে যাবে? আমি কি আর মায়ের সাথে ঘুমাতে পারবো না? এই মা ছাড়া আমার দুনিয়া অচল। ঘরে মায়ের গয়না গুছাচ্ছি আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ মামি ঘরে ঢুকে আমাকে কাঁদতে দেখে কাছে এসে বলল, তোর জন্য তো তোর মার জীবনটা নষ্ট হতে পারে না। মারে যদি এতই ভালোবাসোস তাহলে মারে হাসি মুখে বিদায় দে। এত কান্দনের কি আছে? আর তোর বাপের লিগেই তো আমার ননদটার জীবনটা নষ্ট হইছে। তোর বাপ যদি ভালো হইতো তাহলে এত কষ্ট হইতো না তো গো। মামি আর কিছু বলার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা মামি, তোমারে কি আমি কিছু কইছি? হুদাই কেন এইসব কইতেছ? আমি কি আম্মুর বিয়ার অমত প্রকাশ করেছি একবারও? মামি গাল বেঁকিয়ে শাড়ি গুছিয়ে বলল, অমত প্রকাশ করস নাই ঠিক আছে, মনে মনে তো ঠিকই আমারে আর আমার জামাইরে অভিশাপ দিতাছস। বাপ ছাড়া মাইয়া অভিশাপ দিলে তো লাইগে যাইব। আমরা কারো খারাপ চাই না, তোগর মা মাইয়ার ভালোর জন্যই সব করছি। আমি আর কিছু বললাম না, ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। খুব একা থাকতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। মনে পড়ছে আমার নিষ্ঠুর বাবার কথা, যাকে কখনো দেখিনি আমি। পাতাবাহার গাছটার ছায়ে বসে আছি। গাছটা বাড়ির নিচতলা থেকে 2 তলায় উঠে এসেছে। হঠাৎ ছাদে কারোর আগমন আলাপ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম দেবীর মতন সুন্দরী আমার মা দাঁড়িয়ে। হালকা সাজে বেশ লাগছে। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, বড় চুলগুলো খোপা করে গোলাপ গাঁথা, পরনে লাল একটা শাড়ি। আমি এক মনে তাকিয়ে আছি। আমার ঘোর ভেঙে আম্মু বলে উঠল, এখানে কি করস হিনু? তুই এখন একবার ক যে তুই বিয়েতে রাজি না, তাহলে আমি আর বিয়ে করবো না। তোরে কষ্ট দিয়ে আমি সুখে থাকতে পারবো না। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আম্মুরে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। ফুপিয়ে ফুপিয়ে বললাম, আমার এসবে কোনো সমস্যা নেই আম্মু, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারুম না। আমার কষ্ট হইব। তোমারে কি তারা আসতে দেব আমার কাছে? আমি ওনারে এসব বলে বিয়ের জন্য রাজি হয়েছি। তোর যখন মন চায় তুই আমার কাছে যাবি, যখন ইচ্ছে ফোন দিবি। এবার আমি কিছুটা শান্ত হলাম। হাসি মুখে আম্মুকে বললাম। আম্মু আমার গাল নিজের 2 হাতের মাঝে নিয়ে বলল, আমার জন্য অনেক কথা শুনতে হয় না রে মা। আমি আম্মুর কাঁধে হাত দিয়ে বললাম, আমি এখন যথেষ্ট বড় আম্মু, আর আমি তোমার মেয়ে, তাই কোনটা ভালো আর কোনটা খারাপ আমি বুঝি। এরা পিছে কথা বলার জন্য আছে। আমরা যদি খারাপ থাকি এরা আমাদের দেখবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আম্মু হাসার চেষ্টা করে আমাকে বলল, আয় নিচে আয়, আমি যাই এখন মা। তুমি যাও, আমি কাপড়গুলো নিয়ে চলে আসবো। আম্মু চলে গেল। আমি আবার নিজের জায়গায় বসলাম, দেয়ালে মাথা ঠেকিয়ে বসলাম। আমার নাম হেনা, এবার 9-এ পড়ি। ছোট থেকে নানুর বাড়ি বড় হয়েছে। আমার বাপের আমি কখনো দেখিনি, আম্মুর মুখ থেকে শুনেছি। আম্মু আর আব্বু 2 জন একই স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের গ্রামের নাম শীতলপুর, আর আম্মু এই গ্রামের প্রাইমারি স্কুলের শীতলপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আম্মু এই স্কুলে লেখাপড়া করেছে, পরে কলেজ শেষ করে এখানেই চাকরি করতেন। বাবা অন্য জেলায় ছিল, এখানে বদলি হয়েছিল। তারপরেই নাকি দুজনের প্রেম হয়। আর আব্বু দেখতে অনেক সুন্দর ছিল, ছেলে হিসেবে ভালো ছিল। তাই নানু বেশি খোঁজ না করে দাদা আর দাদিকে এখানে আসতে বলেন, আর এখানে বিয়ে দেয়। আমার নানুর অঢেল জমি ছিল সেই সময়, তাই বাবা আর আম্মু দুজনকে স্কুলের পাশেই একটা বাড়ি তুলে দেন। যেহেতু তারা এখানেই চাকরি করে, তাই নানু আম্মুকে আর বাবার দেশে যেতে দেয়নি। আমার বাবা ছিল 8 ভাই। এতগুলো ছেলে থাকার কারণে দাদা দাদি আপত্তি করেনি বাবার এখানে থাকার বিষয় নিয়ে। সব ঠিক ছিল, কিন্তু ঝামেলা শুরু হয় আমার জন্মের 1 বছর আগে। আম্মুর বিয়ের 2 বছর পর আমার জন্ম হয়। আমি পেটে থাকাকালীন আম্মু স্কুল থেকে ছুটি নিয়েছিল। যেহেতু নানুরা অনেক বড়লোক ছিল, তাই নানু চায়নি এই অবস্থায় তার মেয়ের সমস্যা হোক। জানুয়ারির 5 তারিখে বাবা প্রতিদিনের মতন স্কুলে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসে না। আম্মু নাকি ছোট মামাকে খুঁজতে পাঠায়। স্কুলের ছোট মামার বয়স ছিল তখন 6। মামা এসে বলে বাবা নাকি স্কুলে যায়নি, স্কুলের বাকি শিক্ষকরা বলেছে। মামা ছোট, তাই আম্মু বিশ্বাস করে না তার কথা।
অন্যদিকে স্কুল ছুটি হয়ে গেছে, সেখানে গিয়ে আর লাভ হবে না, তাই আম্মু প্রধান শিক্ষক আতিকুর চাচার বাড়ি যান। এই সময় আতিকুর চাচাই ছিল স্কুলের প্রধান শিক্ষক, তবে বর্তমানে সে রিটায়ার করেছে। তার বাড়ি গিয়ে তার কথা শুনে আম্মু এবার ভয় পেয়ে যান। সে আম্মুকে বলে আব্বু নাকি সত্যি সত্যি আজকে স্কুলে যায়নি। আম্মু বাড়ি এসে সব কিছু নানুকে জানায়। নানু আম্মুকে ভরসা দিয়ে বড় মামাকে নিয়ে সারা গ্রাম খুঁজেছে। রাতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে তারা। আম্মু রীতিমতন পাগল হয়ে যায় আব্বুকে না দেখে। নানা ভেবে পাচ্ছিল না কি করবে। কোনো রকম সকালটা কাটতে আরও ভয়ঙ্কর কথা প্রকাশ পায়। স্কুলের পিয়ন আম্মুর অনেক খারাপ অবস্থা থেকে একটা ভয়ঙ্কর সত্যি প্রকাশ করে। সে জানায় ঢাকায় নাকি এক শিক্ষক ছিল, স্কুলে বাবা তার সাথেই সম্পর্ক হয়। পিয়ন জানতে পারে এই ব্যাপার, পরে বাবা তাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই মহিলাটা নাকি আম্মুর থেকেও দেখতে খারাপ ছিল। আমাদের গ্রামে ওই সময়ে সব থেকে সুন্দর মেয়ে ছিল আম্মু। আব্বু নাকি দেখতে অনেক সুন্দর ছিল। দুজনকে যে দেখতো তারা নাকি প্রাণ জোড়াতো। কিন্তু আমার পড়া কপাল, কখনো দেখলাম না দুজনকে একসাথে। পিয়নের এমন কথা গ্রামে কেউ বিশ্বাস করছিল না। বিশ্বাসের নাকি প্রশ্নই ওঠে না, কারণ বাবা নাকি সবার কাছে খুব ভালো ছিল। আমার কখনো তাকে সন্দেহ হতো না। পিয়নের এমন কথা শুনে আম্মু ধপাস করে মাটিতে বসে পড়ল। নানি আর বড় খালা তাকে শান্ত করার চেষ্টা করছিল। আম্মু কি যেন ভাবছে। হঠাৎ সে দৌড়ে ঘরে গিয়ে বাবার টেবিল চেক করে। দাদুর ওই দিকের এক বাড়ির টেলিফোন নাম্বার পায়। ওই নাম্বার দিয়েই সবসময় বাবা দাদুর সাথে কথা বলতো। আম্মু নাম্বার নিয়ে স্কুলের টেলিফোন দিয়েই ওই নাম্বারে কল করতেই একটা লোক ধরেন। আম্মু পরিচয় দেওয়ার পর দাদুকে ডেকে দিতে বলে। ওপাশ থেকে লোকটি আরও ভয়ানক কথা বলে আম্মুকে। লোকটির কথা শুনে আম্মুর পায়ের নিচের মাটি সরে যায়। গাড়িতে পিনপতন নীরবতা চলছে নিজ গন্তব্যে। গন্তব্য স্রোতের বাসা। স্রোত বাহিরে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে সেই ব্যস্ত শহরের মানুষ যানবাহনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু তার মনোযোগ অন্যদিকে। সে ভাবছে তার কি করা উচিত। আজকে এটা বুঝে গিয়েছে যে বিয়ে তাকে করতে হবে, আর এই বদলোকটাকেই করতে হবে। তখনই মেহেরাত গলা ঝাড়ি দিয়ে স্রোতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। স্রোত একটু নড়ে চড়ে বসলে মেহেরাত বলল, আপনাকে লজ্জা পেলে কিন্তু দারুণ লাগে সত্যিনী, ইচ্ছে করে শুয়ে দেই। আচ্ছা স্রোত, আমি যদি আপনাকে শুয়ে দেই তুমি কি বেশি রাগ করবে? শেষের কথাটাই যেন কিছু ছিল। স্রোত থমকে গেল। মেহেরাত কি তাকে তুমি বলে সম্বোধন করলো? সবাই তো স্রোত বলে ডাকে, কই কখনো তো এমন লাগেনি। নেশার তো কিছু মেশানো ছিল নাকি ওই কণ্ঠে? আচ্ছা স্রোত। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক। যে স্রোত কোনোদিনও কাউকে পাত্তা দেয়নি, সেই কিনা এই লোকের কথাই গলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ। গাড়ি থামলো স্রোতের বাড়ির সামনে। স্রোত নামতে নিলে মেহেরাত বলল, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। স্রোত এই প্রশ্নটা আবার আশা করেনি হয়তো। সে রাগি চোখে তাকিয়ে বলল, অসভ্য লোক। মেহেরাত জোরে জোরে গা দুলিয়ে হাসতে শুরু করলো। স্রোত চোখ ছোট ছোট করে মেহেরাদের হাসি দেখছে। মানুষের হাসির শব্দ এত সুন্দর জানা ছিল না। পরে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে ধ্যাত বলে বাড়ির ভিতর চলে গেল। তারপর মেহেরাদও বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। সিরাজ সাখাওয়াত এবং লাইলা সাখাওয়াতের দুই মেয়ে, বড় মেয়ে স্রোতিসিনী আর ছোট মেয়ে মান্ধবী। স্রোতিসিনী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের স্টুডেন্ট, আর মান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের স্টুডেন্ট। ৪ বছর আগে ওদের মা লাইলা সাখাওয়াত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সিরাজ সাখাওয়াত বদমেজাজি মানুষ ছিলেন। ওনার মতে মেয়েদের জন্মই শুধু ঘর সংসারের কাজ করার জন্যে। স্রোতসিনী আজকে এই জায়গায় তার সম্পূর্ণ ক্রেডিট তার মায়ের। তার মার ইচ্ছা ছিল দুই মেয়ে মানুষের মতো মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে। স্রোত যখন ১ম বর্ষে, তখন তার মা মারা যায়। তখন থেকেই তার সাথে তার বাবার দূরত্ব বাড়ে। সে মনে করে তার বাবার জন্যে মা বেশি দিন বাঁচতে পারেনি। সিরাজ সাহেবের স্ত্রীর মৃত্যুর পর বদলে গেছেন, চুপচাপ থাকেন। কারোর সাথে রাগারাগি করা তো দূরের কথা, প্রয়োজনের বেশি কথাই বলেন না, নিজের মতো থাকেন। মেয়েদেরকে সাপোর্ট করেন, কিন্তু স্রোত ওনার থেকে দূরত্ব বজায় রাখে। মান্ধবী পড়েছে ঝামেলায়। বাবা মেয়ের এই নীরব যুদ্ধে সে সেতুর মতো কাজ করে। সে বুঝে বাবা বদলে গেছেন। অতীত। গত ১৫ দিন আগে স্রোত তার বান্ধবী রিমা আর নুরির সাথে কলেজে যাচ্ছিল। তার চোখের সামনে একটা সিএনজি এসে একজন মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। মহিলাটি রাস্তায় পড়ে যায়। স্রোত দৌড়ে ওনার কাছে গিয়ে দেখে উনি সেন্সলেস হয়ে গেছেন। মহিলার বয়স ৫০ হবে। পরনে দামি শাড়ি, গলায় মুক্তার মালা, কানেও ম্যাচিং মুক্তার দুল। স্রোত বুঝলো উনি একজন ভালো উচ্চবিত্ত ফ্যামিলির সদস্য। স্রোত আর ওর বান্ধবীরা মিলে ওনাকে ওদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন। ওনার জ্ঞান ফিরতে দেরি হবে শুনে ওরা চলে যায় ক্লাসে। ২.৫ মাস পরে প্রফ। এখন খুবই ব্যস্ততার সময় যাচ্ছে ওদের। ইম্পর্টেন্ট একটা ক্লাস করে স্রোত হসপিটালে চলে আসে। ক্লাসে ওর মন বসছিল না, ওই মহিলার জ্ঞান ফিরল কিনা, তাই সে চলে আসছে। ক্লাস এর নোটস অন্যদের থেকে রাতে নিয়ে নিবে।
হসপিটালে এসে জানতে পারে ওই মহিলার জ্ঞান ফিরেছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। স্রোত ওনার কাছে গেলে নার্স বলে, কোথায় গেছিলেন আপনি? জ্ঞান ফিরে কি জ্বালানো এটা জানাচ্ছিলেন? উনি কি নাকি বাড়ি যাবেন? এই অবস্থায় কিভাবে একা বাড়ি যাবেন? অনেক কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়েছি, না হয় মাথায় আরও প্রেশার পড়তো। আচ্ছা, আপনি যান, আমি আছি এখানে। বলেই মহিলাটির পাশে বসে পড়ল স্রোত। মহিলাটির মুখের দিকে তাকিয়ে রইল স্রোত। কি মায়া ভরা চেহারা ওনার, ঠিক স্রোতের মায়ের মতন। ওনাকে দেখে স্রোতের তার মায়ের কথা মনে পড়ল। লায়লা বেগম সহজ সরল হাসিখুশি মানুষ ছিলেন। জীবনে দুঃখ কষ্টকে তিনি পাত্তা দিতেন না, বলতেন। স্রোত তাচ্ছিল্যের সাথে হেসে বিড়বিড়িয়ে বলল, মা, সব তো ঠিক হলো, কিন্তু তুমি দেখে যেতে পারলে না? এই মেয়ে, কাঁদছো কেন? মহিলাটি জিজ্ঞাসা করলো। মায়ের কথা ভাবতে ভাবতে স্রোত খেয়াল করেনি ওনার ঘুম ভেঙে গিয়েছে। চোখের পানি মুছে হেসে বলল, না আন্টি, তেমন কিছু না, মায়ের কথা মনে পড়ছিল। তো আপনি কেমন আছেন এখন? কি জন্য রাস্তার মধ্যে যাচ্ছিলেন বলুন তো? আর একটু এদিক ওদিক হলে কি না কি হয়ে যেত। মহিলাটি যেন স্রোতের শেষের কথা শুনলই না, জিজ্ঞাসা করলেন, তোমার মা নেই? না, 4 বছর আগে আমাদের ছেড়ে অচিনপুরে চলে গেছেন, যেখান থেকে আর কখনো ফিরবেন না। বাসায় কে কে আছে তোমার? বাবা, ছোট বোন আর আমি। কিছুক্ষণ চুপ থেকে স্রোত উত্তর দিল। কথোপকথনে জানা গেল মহিলার নাম বনলতা চৌধুরী। উনি ওইখানে কোনো এক কাজে এসেছিলেন। ওনার স্বামী শাহজাহান চৌধুরী একজন ডাক্তার ছিলেন, গত হয়েছেন 10 বছর আগে। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেহেরাত সাদাফ চৌধুরী, বাংলাদেশে আর্মিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামে। আর মেয়ে মাহিরা হাজব্যান্ডের সাথে কানাডাতে সেটেলড। ওনাদের বাড়িতে উনি এখন একাই থাকেন। ওনার দেখাশোনা করার জন্য একটা মেয়ে থাকে। স্রোত ওনার থেকে বাড়ির লোকে নাম্বার নিয়ে যোগাযোগ করে। কথার চলে মহিলাটিও স্রোত সম্পর্কে ডিটেলসে সব জেনে নিলেন। স্রোতের মনে হলো বনলতা আন্টি তার প্রতি একটু বেশি আগ্রহ দেখিয়েছেন। পরে আবার ভাবলো হয়তো সে ওনাকে সাহায্য করায় জানতে চেয়েছে, তাই এত পাত্তা দেয়নি। এক পর্যায়ে স্রোত ওনার ড্রেস চেঞ্জ করিয়ে দিল, খাইয়ে দিল। তারপর অনেকক্ষণ গল্প করে। এর মধ্যে বনলতা চৌধুরীর ভাই নোলক সাহেব আর ওনার ওয়াইফ মাধবী বেগম আসেন। সন্ধ্যা হয়ে গেলে স্রোত ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে কালকে আবার আসবে। মাথায় আঘাত পাওয়ায় ডাক্তার বলেছেন আরও 2-1 দিন হাসপাতালে থাকতে। স্রোত চলে গেলে বনলতা চৌধুরী ওনার ভাইকে জিজ্ঞাসা করেন, মেয়েটাকে কেমন লেগেছে তোমাদের? আমরা যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হেসে জিজ্ঞাসা করলেন নোলক সাহেব। একদম, খুব মানাবে ওদের, তাই না? খাপে খাপ বলে হেসে ফেললেন নোলক সাহেব। মাধবী বেগম পাশে দাঁড়িয়ে এই 2 যমজ ভাই বোনের কাণ্ড দেখে যাচ্ছেন। এরা যে কোনো অবস্থাতেই মজা করবেন, কে বলবে ওদের এত বয়স, আবার একজন অসুস্থ। অতীত। বাড়ি ফিরে ড্রয়িং রুমে নিজের বাবাকে ম্যাগাজিন হাতে বসে থাকতে দেখতে পায় স্রোত। বাবাকে না দেখার ভান করে নিজের রুমে চলে যায় স্রোত। সিরাজ সাহেব করুণ দৃষ্টিতে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছেন। স্রোত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়া কমপ্লিট করতে বসে যায়। পড়াশোনায় সে অনেক ভালো, সামনে এত বড় পরীক্ষা, তারপর তার নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। তার মায়ের স্বপ্ন পূরণ হবে। মা পৃথিবীতে নেই তো কি হয়েছে, সে মনে করে তার মা সবসময় তার পাশে আছে, তাকে আর বান্ধবীকে দেখছে। পাশ তাকে করতেই হবে। রাত 10টা। বান্ধবী খাবার নিয়ে স্রোতের রুমে এসে দেখে মায়ের ছবির সামনে গিয়ে স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কথা মনে পড়ছে আপু? কেন, তোর মনে পড়ে না? বান্ধবীর কথার জবাব দেয় স্রোত। তা তো পরেই, কিন্তু সয়ে গেছে রে আপু। তবে আমি মনে করি মা আমার পাশেই আছে, আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দেয়, খেতে না চাইলে জোর করা, পড়ার সময় পাশে বসে থাকা, রাতে ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলিয়ে দেওয়া, শরীরের উপর কাঁথা দিয়ে লাইট অফ করে দেওয়া, সব যেন মাই করে, ঠিক আগে যেমনটা করতো। ধরা গলায় কথাগুলো বলতে বলতে বান্ধবীর চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত হাত বাড়িয়ে আগলে নেয় বোনকে আর বলে, কান্না করিস না, মা কষ্ট পাবে। মা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল আপু? আমরা কি খুব খারাপ? খারাপ শব্দটা শুনতেই স্রোতের তার বাবার কথা মাথায় আসে। বোনকে ছেড়ে দূরে সরে যায় আর ক্ষুব্ধ হয়ে কিছুটা চেঁচিয়েই বলে, হ্যাঁ খারাপ, আমরা খুব খারাপ, আমাদের রক্ত খারাপ, তার জন্যেই মা চলে গেছে। বান্ধবী বুঝলো স্রোত কথাগুলো বলে তার বাবাকে বুঝিয়েছে। এখন বাবা যতই পরিবর্তন হোক, সত্যিই তো এটাই বাবা মাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর। হঠাৎ বান্ধবী দেখলো সিরাজ সাহেব দরজার সামনে ছলছল চোখে দাঁড়িয়ে আছেন। সে দেখতেই সিরাজ সাহেব আড়াল হয়ে গেলেন। কথা ঘুরাতে বান্ধবী বলল, আপু খেয়ে নে, সামনে তোর পরীক্ষা। এত অনিয়ম করলে মায়ের স্বপ্ন পূরণ হবে না, প্রেজেন্টেশন আছে। বান্ধবী চলে গেলে স্রোত বারান্দায় চলে যায়। 3 তলায় স্রোতদের ফ্ল্যাট। এই বারান্দাটা ওর অনেক পছন্দের।
এখান থেকে অনেক সুন্দর করে চাঁদ দেখা যায়, চাঁদের সাথে কথা বলা যায়। চাঁদ থেকে অনেক দূরে একটা তারা আছে, সবসময় সেখানেই থাকে একা একা। স্রোতের মনে হয় এই তারাটা ওর মার। প্রতিদিনই নিয়ম করে কথা বলে সে। বিকাল 5টায় সব কাজ শেষ করে বনলতা বেগমকে দেখতে আসে স্রোত। কেবিনের সামনে এসে দেখে ভেতরে অনেক মানুষ, তাই সে নক করে। আসবো আন্টি? কেবিনে উপস্থিত প্রতিটা ব্যক্তির নজর এখন দরজার দিকে দাঁড়ানো মেয়েটার দিকে। বনলতা অভিমানী কণ্ঠে বললেন, স্রোত জায়গা ভেদে বিভিন্ন রকম সত্তার অধিকারী। একদিনের পরিচয়ে কেউ তার সাথে অভিমানী কণ্ঠে কথা বলছে দেখে যেন অবাকই হলো। যদিও সে প্রথম দিনই বুঝেছিল বনলতা অনেক মিশুক প্রকৃতির মানুষ, কতটা মায়া তার চোখে মুখে। সে করুণ দৃষ্টিতে চেয়ে বলে, আন্টি অনেকগুলো সরি। এই দেখুন কান ধরলাম, কি করব বলুন? আপনাকে তো কালকে সবই বললাম, প্রচুর প্রেশার যাচ্ছে। এসব বাদ দিন, এখন কেমন আছেন সেটা বলুন। বনলতা হেসে বললেন, ভালো ছিলাম, এখন তুমি এসে যাওয়ায় আরো বেশি ভালো হয়ে গেছি। তখনই কেবিনের কোনো একজন হাঁচি দিলে ওদের ধ্যান ভাঙে। এরা দুজন যেন ভুলে গিয়েছিল কেবিনে আরও কিছু ব্যক্তি উপস্থিত আর ওদেরকেই পর্যবেক্ষণ করছে। নলক সাহেবের মুখে আগে সব শুনেছে, কে বলবে এদের পরিচয় মাত্র 2 দিনের। বনলতা সবার সাথে স্রোতের পরিচয় করিয়ে দিলেন। স্রোতের বেশি মানুষ পছন্দ না, তার উপর আবার অপরিচিত। হেজিটেটেড ফিল করলেও মুখে হাসি রেখে সবার সাথে পরিচিত হয়। এখানে বনলতার ভাইয়ের মেয়ে নয়না, তার হাজবেন্ড আরিফ, নয়নার ভাই নবীন, বনলতার জা এবং তার ছেলে রায়হান ছিল। পরিচয় পর্ব শেষে স্রোত বলে, আন্টি আমি আজকে যাই, আমাকে এখন খুব দরকারি একটা কাজে যেতে হবে। আসার সময় ডক্টরের সাথে কথা বলেছি আমি, কালকেই আপনি ছুটি পেয়ে যাচ্ছেন। আমি কাল সকাল সকাল এসে দেখা করে যাব। স্রোত চলে যাবে শুনে বনলতা মন খারাপ করলেও স্রোতের চেহারার ক্লান্তিভাব আর অসুস্থ চোখজোড়া দেখে আর আটকালো না। স্রোত সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে হাসপাতালের করিডোরে বিপরীত দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসা এক সুদর্শন ব্যক্তির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় স্রোত। রাগ উঠলেও হাতে সময় নেই বলে সরি বলে চলে যেতে নিল ওই ব্যক্তি গম্ভীরভাবে বলে ওঠে, ডিসগাস্টিং। কোথা থেকে আসে এইসব অন্ধকার লোক এখানে? ম্যানারলেস। স্রোতকে অন্ধ বলায় ওর ইগোতে লাগে, তাই মুখোমুখি হয়ে জবাব দেয়, এই কে অন্ধ, কে ম্যানারলেস? সরি যে বললাম কানে যায়নি। আপনি কি কালা, কানে শোনেন না? হোয়াট দ্য আর ইউ ম্যাট? নিজে ধাক্কা দিয়ে এখন ঝগড়া করছেন? বিরক্তি নিয়ে বলল লোকটি। হাতে সময় নেই বলে ছেড়ে দিচ্ছি, না হয় বুঝিয়ে দিতাম স্রোতস্বিনী কি জিনিস। যত সব। দাঁত কিরমিরিয়ে বলে চলে যায় স্রোত। লোকটি কিছু বলতে গিয়েও থেমে যায়। স্রোতে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবে তার মতো একজন সুদর্শন পুরুষকে একটা মেয়ে পাত্তা তো দিলই না, উল্টো কথা শুনিয়ে দিল। ইন্টারেস্টিং। বিড়বিড়িয়ে বলল, স্রোতস্বিনী। তারপর নিজ গন্তব্যে চলে গেল। এই সুদর্শন পুরুষটি মেজর মেহেরাত সাদাফ, রাজশাহী ক্যাডেট কলেজের স্টুডেন্ট, কর্মসূত্রে এখন চট্টগ্রামে। বয়স 33 হলেও 27-28-এর বেশি মনে হয় না। মায়ের অসুস্থতার কথা শুনতে জরুরি ছুটি নিয়ে চলে এসেছে। মেহেরাত কেবিনে প্রবেশ করতে সবার আলোচনা থেমে প্রধান আকর্ষণ হয় মেহেরাত। বলা বাহুল্য এতক্ষণ সবাই স্রোতকে নিয়ে আলোচনা করছিল। মেহেরাতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সবাই। মেহেরাত সোজা মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বনলতা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছেন, ওনার চোখে জল। মেহেরাত হয়তো মায়ের অভিমান বুঝলো। মা কথা বলবে না? চলে যাব। কি দেখতে এসেছো? মা মরে গেছে কিনা? শেষ কাজ করার জন্য এসেছো? চোখে জল নিয়ে কঠিন স্বরে বললেন, উফ মা, কি সব বলছো? আমি দেশের প্রতি দায়িত্বরত মা, তুমি তো জানোই সব। তাহলে এগুলোর মানে কি? গম্ভীর স্বরে বলল মেহেরাত। হ্যাঁ, তুমি দেশের দায়িত্বে আছো বলে নিজের মাকেও ভুলে গেছো। তুমি ভুলে গেছো যে তোমার বৃদ্ধা মা বাসায় একা একা থাকে, একা চলাফেরা করে। অন্য কেউ এসে তাকে হসপিটালে ভর্তি করায়। তুমি দেশের প্রতি এতই নিষ্ঠাবান যে 6 মাসে একবারও মাকে দেখার সময় পাওনি। অভিমানী কণ্ঠে বললেন বনলতা। গত 6 মাসে মেহেরাত একবারও বাসায় আসেনি। ছুটি যে পায়নি তা না, পেয়েছে কিন্তু আসেনি। তার মাথায় কখন কি ভূত চাপে সেই জানে। মেহেরাত মায়ের অভিমান বুঝে হেসে আবারও তাকে জড়িয়ে ধরল। মাও ছেলেকে এতদিন পর কাছে পেয়ে এক হাতে আগলে নিলেন। এখন যেন বুকটা শান্তি হলো। মেয়েকে তো বছরে একবার না, কোনো বছরে একবারও দেখতে পান না। মেহেরাজ এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল, নিজের কি অবস্থা করেছো মা? তোমাকে বলিনি বাইরে যাওয়ার সময় রিনাকে নিয়ে যেতে? রিনা কোথায় ছিল তখন? সাথে নেওনি কেন ওকে? বনলতা এবার চুপ হয়ে গেলেন। উনি তো প্রায় এমন একা একা বের হন, কখনো তো এমন হয়নি। কে জানতো
এইবার এমন হবে। নোলক সাহেব সেখানে উপস্থিত ছিলেন। এবার তিনি মুখ খুলিলেন। তোর মা প্রায় এমন একা একা বেরিয়ে যায়। রিনা জোর করলেও তাকে ধমক দিয়ে বসিয়ে রেখে যায়। ভাগ্যিস ওই মেয়েটা ছিল, না হলে কি হতো আল্লাহ জানে। কোন মেয়ে? জানতে চাইল মেহেরাত। শ্রোতনিস। নোলক সাহেব বিস্তারিত সব বললেন। মেহেরাত দূরে থাকায় তাকে শুধু জানানো হয়েছিল তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মেহেরাত বুঝলো একটু আগে যার সাথে ঝগড়া বাঁধতে যাচ্ছিল এই সেই মেয়ে। ভাবছে, তেজস্বী ওই মেয়ের ভালো গুণও তো আছে, দারুণ। স্রোত হাসপাতাল থেকে সরাসরি বাসায় চলে আসে। বান্ধবী ফোন করে জানিয়েছিল বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন। যতই অপছন্দ করুক, কোথাও না কোথাও একটা টান তো আছে। মাথার উপর তো বাবা নামক ছায়াটা আছে। বাসায় এসে জানতে পারল ওদের পারিবারিক ডাক্তার এসে দেখে গিয়েছেন। এখন সিরাজ সাহেব সুস্থ আছেন। ডাক্তার আঙ্কেল জানিয়েছে সিরাজ সাহেব নাকি শরীরের প্রতি অবহেলা করছেন, খাওয়া দাওয়া করছেন না, ওষুধ নিচ্ছেন না। বান্ধবীর কাছ থেকে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায় স্রোত। অতীত আজ শুক্রবার সকাল 9টা বাজতে চলল। জানালা দিয়ে সূর্যের আলো স্রোতের চোখে মুখে পড়লে তার ঘুম ভেঙে যায়। স্রোত সারা রাত পড়াশোনা করে নামাজ পড়ে 5টার দিকে ঘুমিয়েছে। সাধারণত এত দেরি করে সে ঘুম থেকে ওঠে না, আজ ছুটির দিন তাই। স্রোত উঠে বসতেই তার পুরনো কিছু কথা মনে পড়ল। আগে ঘুম কাতুরে ছিল স্রোত, যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমাতে পারত। সকালে তাদের মা তাদের 2 বোনকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যেতেন। আর এই সূর্যের আলো, সে তো কতই পড়ত। স্রোত তখন মুখের উপর বালিশ দিয়ে দিত, না হয় চাদর টেনে দিত, তাও তার ঘুম ভাঙত না। আর এখন কত পরিবর্তন! সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণে পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। স্রোত দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। আজকে আবার হসপিটালে যেতে হবে। মনোলতা বেগম বয়স্ক মহিলা, তাই ওই দিন পড়ে যাওয়ায় হাতে একটু বেশি ব্যথা পেয়েছেন, তবে ইন্টারনাল ড্যামেজ বেশি হয়নি। 1-1.5 মাসের মধ্যেই ঠিক হয়ে যাবেন বলে জানিয়েছেন চিকিৎসক। মাথার চোটটা কয়েকদিনের মধ্যেই সেরে যাবে, একটু পরেই তাকে রিলিজ দেওয়া হবে। আজকে হাসপাতালে মেহেরাত, নোলক সাহেব আর ওনার স্ত্রী এসেছেন। মাধবী বেগম সবকিছু গোছগাছ করছেন। উনি বনলতাকে অনেক সম্মান করেন। এত বছরে কোনোদিনও বনলতা ওনার সাথে বন্ধু ব্যতীত অন্যভাবে কথা বলেননি। ওনারা দুজনই মাঝে মাঝে ঘুরতেও যায়। আজকে বনলতার এই অবস্থা দেখে মাধবী বেগম নিজেই হতাশ। এর মধ্যেই দরজায় নক করে স্রোত। মেহেরাত কেবিনে নেই, সে গিয়েছে ডাক্তারের সাথে কথা বলতে। স্রোত এসেই সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময় করল। 3 দিনের পরিচয়ে ওরা কত আপন হয়ে উঠেছে। আন্টি কেমন আছেন এখন? বনলতা বেগমের পাশে বসে স্রোত জিজ্ঞাসা করল। অনেক ভালো। এই হাসপাতালের গন্ধ আমার একটুও ভালো লাগে না। আজকে তো বাড়ি চলে যাবেন, আমার কথা আপনার মনে থাকবে? স্রোত শুনেছিল বনলতার ছেলে মেজর। সে ভেবেছিল ওই লোকের বউ বাচ্চা সংসার আছে, তাই তো মজা করে বলল। স্রোতের এই কথা শুনে বনলতা যেন হাতে চাঁদ পেলেন। উৎফুল্ল হয়ে কিছু বলতে যাবেন, তার আগে মেহেরাত মা বলে ডেকে কেবিনে প্রবেশ করে। বলা বাহুল্য সে বাহির থেকে সবই শুনেছে। মা বেফাস কিছু বলে না ফেলে, তাই তো ওনাকে থামানো। স্রোত ভাবছে এ তো কালকে সেই অভদ্র লোকটা, এখানে কি করছে? আর মা বলেই বা কেন ডাকলো? তাহলে কি এটাই আন্টির সেই ছেলে? উনি কি আমার বলা কথা শুনে ফেললেন? শুনলেও কি, সে তো বিবাহিত। বেঁচে গেলাম। স্রোতের ধ্যান ভাঙে বনলতার কথায়। স্রোত, এই যে আমার ছেলে মেহেরাত, যার কথা তোমাকে বলেছিলাম। এই বদলোকটা আপনার ছেলে কি করে হয় আন্টি? বিড়বিড়িয়ে কথাটা বলল স্রোত। অন্য কেউ না শুনলেও মেহেরাত পাশে থাকায় ঠিকই শুনে ফেলেছে। স্রোত দেখল ওই ধূসর বর্ণের চোখগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই তুলে আছাড় মারবে, না হয় ধাক্কা দিয়ে এই 4তলা থেকে ফেলে দিবে। স্রোতও কম নয়, সেও ভেবে ফেলেছে তাকে কিছু বলতে আসলে সেও কথা শুনিয়ে দিবে, কালকের মতো ছাড় দিবে না। এমনিতেও রাগ কিছুটা রয়ে গেছে, তবে আন্টির সামনে কোনো গন্ডগোল নয়। মেহেরাত বলল, মা চলো, সব কাজ শেষ। মামা মামি তোমরা এসো, এই কয়দিন এখানে থাকবে। ওরা সবাই একসাথে হসপিটাল থেকে বেরিয়ে গেল। গাড়ির সামনে চলে আসলে স্রোত কিছু একটা ভেবে বলল, আন্টি আপনার কাছে একটা আবদার করব? নোলক সাহেব আর ওনার স্ত্রী ইতিমধ্যেই গাড়িতে উঠে গেছেন। বনলতা আর মেহেরাত স্রোতের কথা শুনে দাঁড়িয়ে পড়ল। বনলতা হেসে বললেন, অবশ্যই, জিজ্ঞাসা করার কি আছে? আপনার শরীরে না মা গন্ধ আছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি? আমতা আমতা করে করুণ স্বরে বলল স্রোত। বনলতার যেন মায়া হলো। সে পাগলি মেয়ে বলে এগিয়ে গিয়ে এক হাতে স্রোতকে জড়িয়ে ধরল। স্রোত যেন প্রশ্রয় পেল, সেও জাপটে ধরল। উপস্থিত সবাই যেন নীরব দর্শক হয়ে অতি সুন্দর একটা দৃশ্য অবলোকন করছে, যেন এমন সুন্দর দৃশ্য পৃথিবীতে খুবই কম আছে। স্রোত কঠিন মনের মেয়ে হলেও মনের দিক দিয়ে সে নরম ভঙ্গুর। সে তো আগে এতটা কঠিন ছিল না, মা চলে যাওয়ার পরই তো। বনলতা বেগম স্রোতকে বিদায় জানিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন,
নিজের বলা কথা কিন্তু ভুলো না স্রোত। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। স্রোত কথাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। পরিচয় যখন হয়েছে আবার দেখা হওয়া স্বাভাবিক, তাই তো মাথা না ঘামিয়ে সেও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরবর্তী 2 দিন স্রোতের অন্য সব স্বাভাবিক দিনের মতো গেলেও মেহেরাদের যায়নি। ওই দিন বাড়িতে ফেরার পর মা তাকে স্রোতের ব্যাপারে সবই জানিয়েছেন। হাসপাতালে থাকতেই ভাইয়ের মাধ্যমে উনি স্রোতের খুঁটিনাটি সব জেনে নিয়েছেন। মেয়েটাকে তার বড্ড ভালো লাগে কিনা। মেহেরাদের স্রোতকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, শুধু ভালো না, অনেক বেশি ভালো। মেহেরাদ স্ট্রিক্ট মানুষ, স্ট্রিক্টলি রুটিন মেনে চলে, কিন্তু গত 2 দিন সব ওলটপালট হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি করবে। তার কি সময় নেওয়া উচিত, নাকি মন যা বলছে তাই করা উচিত। মন মস্তিষ্কের যুদ্ধে সে বিরক্ত, আবার মাও বলে দিয়েছে যেভাবেই হোক স্রোতকে এই বাড়ির বউ হিসেবে দেখতে চাই। মায়ের কথা আর মনের কথা মিলে যাওয়ায় সে মস্তিষ্ককে আর পাত্তা দিল না। বাতাসে আজানে সুর ভেসে আসছে। পৃথিবীতে সন্ধ্যা নেমেছে, সূর্যটা যেন আধারের ভয়ে ওই বড় বিল্ডিংগুলোর পিছনে লুকিয়ে পড়েছে। এমন সময় বাসায় ফিরল স্রোত। কলিং বেল বাজাতেই মান্ধবী দরজা খুলে দিল। মান্ধবী স্রোতকে ড্রয়িং রুমের দিকে ইশারা করে। ড্রয়িং রুমে তার বাবা, বনলতা বেগম আর নলুক সাহেব বসা। স্রোত বুঝে উঠতে পারল না ওনারা এখানে কি করছেন। স্রোতকে দেখা মাত্রই বনলতা বেগম উঠে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে। স্রোতের সাথে কুশলাদি বিনিময় করে বলেন ফ্রেশ হয়ে আসতে। স্রোত কিছু বুঝে উঠতে না পেরে রুমে চলে যায়। মান্ধবীও ওর পিছন পিছন চলে যায়। অতীত গভীর রাত, 2 কি 3টা বাজছে হয়তো। সেসবে খেয়াল নেই স্রোতের। সে পড়াশোনায় ব্যস্ত। মধ্যে 2 দিন পার হয়েছে। স্রোত বিয়ের বিষয় নিয়ে আর মাথা ঘামায়নি। তার মতে এসব আজাইরা জিনিস নিয়ে ভেবে মাথার মেমোরি জ্যাম করার কোনো মানেই হয় না। যখন এর ব্যাপার তখন দেখা যাবে, সব সময় এমন মনোভাব নিয়ে চলেছে সে। আসলেই তো এগুলা সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়, কিন্তু সবাই তা বোঝে না। নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো এসব নিয়ে ভেবেই হারিয়ে ফেলে। সময় অনেক মূল্যবান, কিন্তু বনলতা বেগমের যে 2 দিন অভিমান করে ফোন দেননি তা ঠিকই বুঝেছে সে, কিন্তু তারই বা কী করার আছে। তখনই বান্ধবী রুমে এসে বিছানায় বসে পড়ল। সে উসখুস করছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। কি রে, ঘুমাসনি কেন এখনো? বইয়ের দিকে মুখ রেখে জিজ্ঞাসা করল স্রোত। মাত্রই পড়া শেষ করলাম। এই ফিজিক্স আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। কে আবিষ্কার করছিল এই জিনিস? তারে পাইলে তাল গাছের নিচে বেঁধে বসিয়ে উপর থেকে তাল ফেলতাম। বিরক্তি নিয়ে বলল মান্ধবী। স্রোত হাসল, কিন্তু কিছু বলেনি। মনোযোগ তার বইয়ের দিকে। মান্ধবী সাহস জুগিয়ে বলল, আপু, আমি আজকে তোমার সাথে ঘুমাই। স্রোত বুঝলো বোন তাকে কিছু বলতে এসেছে, কিন্তু কোনো কারণেই বলতে পারছে না। সাধারণত এমন আবদার মান্ধবী তখনই করে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায়। তাই সে বলল, কি বলতে চাস সোজাসুজি বল। মান্ধবী বুঝলো বোন বুঝে ফেলেছে, তাই ঢোক গিলে বলল, তুই বিয়েটা করে নে আপু। এতক্ষণে স্রোত মান্ধবীর দিকে তাকালো। বোনের শান্ত দৃষ্টি দেখে মান্ধবী নিজেই বলা শুরু করলো, বনলতা আন্টি ফোন দিয়েছিল তোর খবর জানতে। বাবার সাথেও কথা বলেছে। আমি বাবার সাথে কথা বলছি। বাবাও চায় বিয়েটা হোক, কিন্তু তোকে কিছু বলতে পারছে না। বাবার মতে যেই ছেলের মা এত ভালো, ছেলেটা না জানি কত ভালো। এক নিঃশ্বাসে বলা শেষ করলো, অসম্ভব, বিয়ে আমার দ্বারা হবে না। তুই ভালো করেই জানিস আমি বিয়ে ভয় পাই। সেটার কারণ হচ্ছে মায়ের সংসার আর বাবা মায়ের মধ্যে মিল ছিল না বলে ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। হ্যাঁ মানছি, বাবা বেশি বেশি করতেন, তাই বলে সবাই এমন করবে তার কি গ্যারান্টি? সাহস নিয়ে বলল মান্ধবী। সে পণ করেছে বোনকে রাজি করিয়ে ছাড়বে। মা মারা যাওয়ার পর থেকে বোন অন্যরকম হয়ে গেছে। আগে কত হাসি খুশি ছিল। তার চঞ্চলা বোনটা সময়ের ব্যবধানে গম্ভীর হয়ে গিয়েছে, কিন্তু আর না। এভাবে মানুষ বাঁচে নাকি? তাছাড়া সে ফেসবুক থেকে মেহেরাতকে দেখেছে, তার অনেক ভালো লেগেছে। ওদেরকে একসাথে খুব মানাবে। স্রোতকে চুপ থাকতে দেখে আবারও বলা শুরু করলো, আপু, তুই নিজেই তো বলিস যে তোর ফ্রেন্ডের বাবারা কত ভালো। তাদের মুখে যখন তাদের বাবার গল্প শুনিস, তোর রূপকথার গল্পের মতো লাগে। তুই বলিসনি আমায়? আমারও এমন লাগে। আমার ফ্রেন্ডের বাবারা কত হাসি খুশি, ওদের সাথে কত মজা করে, ফ্রেন্ডলি। সবাই এক না আপু, আর বাবাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে, কিন্তু তুই দূরে দূরে থাকিস বলে তোকে তোর মতো থাকতে দেয়। নিজে অপরাধ বোধে ভুগে। লাভ কি? আমার মা তো দেখে যেতে পারেনি। আমার মাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তাচ্ছিল্যের সাথে বলল স্রোত। আপু, ভুলে যাস না, মায়ের ক্যান্সার হয়েছিল। ক্যান্সার ধরে পড়ার পর থেকেই বাবা চেঞ্জ হয়ে যায়। মায়ের পাশে ছিল, কিন্তু
আমাদের মায়ের হায়াত ছিল না, যাই হোক তুই বিয়েটা করবি আপু। জীবন সবাইকে সুযোগ দেয় না, তোকে দিয়েছে আগের মতো হওয়ার। আর বনলতা আন্টি, সে তো কত ভালো, ওই দিন আমাকে কত আদর করলেন, কত কথা বললেন আমার সাথে। মনেই হয়নি ওই দিন উনি আমাকে প্রথম দেখেছেন। আবার তুই নিজেও ওই দিন বললি ওনার সাথে থাকতে তোর ভালো লাগে, তোর মন ভালো হয়ে যায়। তুই ওনার শরীরে মা মা গন্ধ পাস, বলিসনি বল? আগে কখন এমন হয়েছে? স্রোত প্রায় অনেক কথাই বান্ধবীর সাথে শেয়ার করে। বনলতা বেগমের সাথে পরিচয়, তাকে নিয়ে মনে হওয়া অনুভূতি সবই বান্ধবীকে বলেছিল সে। সেবার ভাবনায় পড়ে গেল, বান্ধবী যা যা বলল সবই তো সত্যি, তাহলে কি করা উচিত? সে কথা ঘুরানোর জন্য বলল, আমার সামনে পরীক্ষা, মাথা খারাপ করিস না, যা এখান থেকে। এই এরকম কথা ঘুরাবি না। পরীক্ষার 2 মাস আগে কে পড়ে? সবাই রিভাইজ দেয়। আর তোকে আমি চিনি, পরীক্ষা যদি কালকেও হয় তাইলেও তুই টপ 10-এর একজন হবি। তুই বিয়ে নিয়ে ভাব, আমি ঘুমোই। বলেই স্রোতের বিছানাতেই শুয়ে পড়ল বান্ধবী। স্রোত টেবিলের দিকে মুখ করে বসল। কিছু একটা ভাবতেই বান্ধবীর ডাকে ধ্যান ভাঙে। এই আপু শোন। আবার কি হয়েছে? তুই বিয়ে না করলে আমি বিয়ে করে নেব মেহরাজ সাদাফকে। হায়, ছবিতেই কত সুন্দর লাগে জানি না, বাস্তবে কত সুন্দর। ওনার হাসি, ওনার চোখ, ইস আমি শেষ। রসিয়ে বলল বান্ধবী। স্রোত যেন এমন কথা আশা করেনি। রাগী চোখে তাকাতেই বান্ধবী ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না বলে মুখের উপর চাদর টেনে নিল। বোনের কাণ্ডে হেসে ফেলল স্রোত। আসলেই তো লোকটা তো অত খারাপ না। মায়ের সাথে কি সুন্দর সাবলীলভাবে কথা বলে, কেয়ার করে, মনেই হয় না সে এত উচ্চপদস্থ একজন ব্যক্তি। ওই ধূসর বর্ণের চোখগুলো লোকটার হাসি নিজে নিজে আওড়ালো। মেহরাজ সাদাব। চোখের সামনে যে মেহেরাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের ভাবনায় নিজেই লজ্জায় পেল স্রোত, নিজেকেই গালাগাল দিল। ওইদিকে বনলতা বেগম বাসায় ফিরে মেহেরাদকে সব জানায়। এটাও বলে স্রোত বিয়ে করতে চাচ্ছে না। মেহেরাদ অবাক হয়নি একটুও, ভাবলো স্রোতের হয়তো রিলেশন আছে, এটাই স্বাভাবিক। 5th ইয়ারে একটা স্টুডেন্ট রিলেশনে জড়িয়ে থাকা অস্বাভাবিক কিছু নয়। মাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বললেন, স্রোতের এমন কিছু নেই, তুই খোঁজ খবর নিবি ভালো করে। স্রোতকে এই বাড়িতে আমি বউ হিসেবে দেখতে চাই। মেহেরাদও 2 দিনে স্রোতের সব ইনফরমেশন কালেক্ট করেছে। মায়ের কথাই করেছে নাকি নিজের জন্য? হয়তোবা নিজের জন্যে। প্রকৃতিতে বসন্তকালের রাজ্য, হয়তোবা বসন্তকাল দক্ষিণা বাতাসের সাথে তার জীবনেও স্রোত এনেছে। প্রথম রাতে সে ঘুমাতে পারেনি, বারান্দার খোলা আকাশের নিচে কাটিয়েছে আর সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। সিগারেটের নেশা তার কখনোই ছিল না, কিন্তু স্রোতের রিজেকশন কোথাও না কোথাও সে মেনে নিতে পারেনি। জীবনের প্রথম সিগারেট টেস্ট করছে, তাও তার নেশা হয়নি। বিরক্তি নিয়ে পুরো প্যাকেটটাই রাস্তায় ফেলে দিয়েছে। পরের দিন তার খুশির দিন। সে শান্তিতে ঘুমিয়েছে আপন মনে। সে স্রোতের সম্পর্কে জেনেছে, আদতে রিলেশনে কোনোদিনও সে জড়ায়নি। তাহলে সমস্যা অন্য কোথাও বুঝে নিয়ে স্রোতের সাথে কথা বলার ডিসিশন নেয় সে। পরন্ত বিকেল, দীপ্তিময় সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে এই ব্যস্ত শহরের বুকে। মাথার উপর দিয়ে এক ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে, হয়তো বা নিজের নীড়ে ফিরছে। মুঠো মুঠো শুভ্র মেঘগুলো ভেসে যাচ্ছে। আজ অনেকদিন পর স্রোত ছাদে আসছে। এই স্নিগ্ধ বিকেলে স্রোতের খুব পছন্দের। এই বিকেলে যেন কোনো এক সুন্দর দিনের সমাপ্তি ঘোষণা করে আধারিয়া রাতের সূচনার ইঙ্গিত দেয়। স্থির অটল অনর সূর্যের প্রতিবিম্ব প্রতিভাত হয় স্রোতের চোখে। কতদিন পর এমন একটা মুহূর্তের দর্শন সে পেল। প্রতিদিনই সেই সকালে বের হয়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজ সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, তাই তো এমন একটা মুহূর্ত উপভোগ করতে পারল। এই ছাদে তার মায়ের আর বান্ধবীর কত স্মৃতি রয়েছে, কত হাসি ঠাট্টা করতো ওরা 3 জন। আজ সবই অতীত, পুরনো মিষ্টি স্মৃতিতে ডুবে থাকা। যেন মোবাইলটা সহ্য হলো না, সে সর্বোচ্চ চেষ্টায় বেজে যাচ্ছে। কে ফোন করেছে দেখতে স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। এই মহিলার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। কয়দিনে কত ভালোবেসে ফেলল তাকে। ফোন রিসিভ করে সালাম দিল স্রোত। বনলতা বেগম সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? বাসায় সবাই কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার হাতের কি অবস্থা? স্রোতকে শেষ করতে না দিয়ে উনি আবারও বললেন, আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আমার এত বড় বাড়ি তোমার অপেক্ষা করছে স্রোত। তুমি তোমার আরেক মায়ের কাছে আসবে না স্রোত? আসলে আন্টি, আমি মানায় নিতে পারবো না আন্টি। বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার কোনো সমস্যা নেই, শুধু বিয়ে হবে।
মেহেরাত বিয়ের পরদিনই চলে যাবে। ওর ছুটি কয়েকদিনের, আবার কবে আসবে ঠিক নেই। 6 মাসের আগে তার দেখা পাওয়া যাবে কিনা আমি জানি না। এই শূন্য বাড়িতে আমার একটা মেয়ে চাই, একটা বন্ধু চাই, যেটা তুমি আমি সবকিছুতেই চুজি অনেক, মানুষ চিনতেও ভুল করি না। তাছাড়া এই প্রথম মেহেরাত কোনো বিয়েতে রাজি হয়েছে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি স্রোত। বুঝিয়ে বললেন বনলতা। আমার সময় লাগবে আন্টি। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল বনলতা। এবার খুশি হয়ে বললেন, ঠিক আছে, সময় নাও, তোমার হাতে 2 দিন সময়। উত্তরটা যেন হ্যাঁ হয় স্রোত। আমি আর আমার বাড়ি আমার দ্বিতীয় মেয়ের অপেক্ষায় স্রোত। স্রোত সবটাই শুনল। কি সব অজানা অনুভূতি তাকে ঘিরে রেখেছে। এই অনুভূতিগুলো একদম নতুন। সে কিছু বলতে পারল না, চুপ করে রইল। তাকে কিছু বলতে না দেখে বনলতা বেগম বললেন, ভালো থেকো স্রোত মা, আমি 2 দিন পর কল দিব। স্রোত বনলতা বেগম আর বান্ধবীর বলা কথাগুলো ভাবছে। সে কি সাহস করবে? একটু লোভী হবে। একটা মা পাওয়ার লোক, সে তো অস্বীকার করতে পারবে না বনলতা বেগম তাকে ভালোবাসেন, বা সেও ওনাকে ভালোবাসে না তা না, বরং একটু সাহস করবে সে। অতীত মেহেরাত গম্ভীর মানুষ, সবার সাথে তেমন একটা কথা বলে না, কিন্তু মায়ের কাছে সে একদম অন্যরকম। যখন সে মায়ের সাথে কথা বলে কেউ দেখে বুঝতে পারে না সে এত গম্ভীর। তার মা ছেলে একসাথে অনেক মজা করে, হাসি ঠাট্টা করে, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, ফুচকা খায়। মেহেরাত ফুচকা খায় না, তার মতে এগুলো অস্বাস্থ্যকর, কিন্তু বনলতা বেগমের এসব হাবিজাবি অনেক পছন্দের। কে বলবো উনি একজন বয়স্ক মহিলা, ওনার আচার আচরণ একদম কিশোরীদের মতো। মেহেরাত কত বলে সাবধানে হয়ে চলাফেরা করতে, কিন্তু তিনি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেন। মেহেরাতও চায় তার মা সবসময় এমন হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল থাকুক, কিন্তু শরীরের প্রতিও তো খেয়াল রাখা লাগবে। সে তো সবসময় মায়ের পাশে থাকতে পারে না। আজ সকালে খাওয়া দাওয়া শেষে মেহেরাত প্ল্যান করলো মাকে নিয়ে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। মেহেরাত জানে স্রোতের ব্যাপার নিয়ে তার মায়ের এখন একটু মন খারাপ, কিন্তু সে তো এতদিন এটাই বুঝতে পারেনি যে স্রোতের প্রতি তার অনুভূতি কেমন। এখন বুঝলেও নিজের চিরচেনা রূপ থেকে বেরিয়ে আসতেও কেমন লাগছে। এই বুড়ো বয়সে কিনে কিশোরীদের মতো মেয়ে পটাতে হবে, ভাবতেই তার হাসি পায়। সে তো ওই দিন বুঝে গিয়েছে যে মেয়ে তার মাকে সরাসরি না করে দিতে পারে, তাকে পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু সমস্যা একটাই, হাতে সময় নেই, যা করার এই কয়দিনেই করতে হবে। এসব ভাবতে ভাবতে সে তার মায়ের রুমে যায়। মা আসবো? না, আসিস না, ওইখানেই দাঁড়িয়ে থাক, তোর শাস্তি এইটা। মায়ের এমন কথায় ভেবাচাকা খেয়ে যায় মেহেরাত। জিজ্ঞাসা করে, ও মা, কি করলাম? কিসের শাস্তি? গধা কোথাকার, এত বড় হয়ে গেছি, একটা মেয়ে পড়তে পারিস না? মেহেরাত এতক্ষণে সব বুঝতে পারে। সে হেসে, ধ্যাত মা, তুমিও না ভয় পাইয়ে দিছিলে বলে রুমে ঢুকে মায়ের কোলে শুয়ে পড়ে। বনলতা বেগমও হেসে ছেলের মাথায় হাত বুলাতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, স্রোতকে ভালোবেসে আগলে রাখতে পারবি না? পারবো মা, কিন্তু তুমিও তো বললে সে রাজি না। সিলিং ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে মেহেরাত, এমনি কি তোকে গাধা বলেই? মেয়েটা কাকে বিয়ে করবে, তোকে নাকি আমাকে? আরে যাকে বিয়ে করবে তার সাথে কোনো দিনও কথা হয়নি, আর তার কোনো এফোর্টও নেই, এত সহজে রাজি হয়ে যাবে? তুই নাকি আমার ছেলে, আবার নাকি দেশের দায়িত্বেও আছিস। আমিও ভেবেছিলাম ওনার সাথে যোগাযোগ করব, কিন্তু আমার সাথে তো এইসব যায় না। বলো, উনি কি ভাববেন? আর এই বয়সে আমি মেয়ে পটাবো? কোল থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করে মেহেরাত, প্রেমে বয়স কি রে? ভালোবাসায় বয়স বলতে কিছু ম্যাটার করে না, বুঝেছিস? বয়স ম্যাটার করলে বুড়ো বয়সে দুটো মানুষ একসাথে হাতে হাত রেখে থাকতে পারতো না। সুন্দর করে বুঝালেন বনলতা বেগম। মেহেরাত মনোযোগ দিয়ে মায়ের কথা শুনল। তার মা এখনো কত সুন্দর মানসিকতা নিয়ে চলেন, কত সুন্দর সবকিছু বুঝিয়ে দেন। ভাবলেই তার মায়ের প্রতি গর্বে বুক ফুলে ওঠে। মনে মনে ঠিক করলো আজ থেকে সে প্রেমিক পুরুষ হবে, স্রোতের পাগলাটে প্রেমিক পুরুষ। তারপর মাকে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকতে, তারা ঘুরতে যাবে, শহর ঘুরবে। মেহেরাত চলে গেলে বনলতা বেগম বুদ্ধি বের করেন। বান্ধবীকে ফোন দিয়ে জানান সন্ধ্যায় স্রোত ফিরলে তাকে কোনোভাবে বুঝিয়ে তৈরি করতে, তবে স্রোত যেন না জানে। বনলতা বেগমের মেহেরাতের উপর বিশ্বাস নেই। যে ছেলে এত বছরে একটা প্রেম করতে পারেনি, সে কি করবে কে জানে। সন্ধ্যার একটু আগে স্রোত বাড়ি ফিরল। কলেজ, হসপিটাল, কোচিং সবকিছু শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। স্রোত বাড়ি ফিরতে বান্ধবী এসে করুণ স্বরে বলে,
আপু একটা আবদার করলে রাখবি? কি আবদার? রুমে যেতে যেতে বলে স্রোত। রাখবি কিনা বল আগে। বোনের পেছন পেছন বান্ধবীও যায়। রাখবো। কাঁধের ব্যাগ আর হাতের বই টেবিলে রাখতে রাখতে বলে স্রোত। বান্ধবীর চোখে মুখে হাসি ফুটে উঠে বলে উঠে, আমরা এখন ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হ। স্রোত ভেবেছিল বান্ধবী হয়তো টাকা চাইবে, কিন্তু ক্লান্তিতে বলে, বল। আমি ক্লান্ত বোন, আজকে না, অন্য কোনো দিন। তুই বলেছিলিস রাখবি, তোর সব ক্লান্তি অভ্যাস হয়ে গেছে আপু। না করিস না, আমরা কতদিন বাইরে যাই না, মা থাকতে সপ্তাহে 3-4 দিন যাওয়া হতো। আমরা রিক্সায় করে শহর ঘুরতাম, ফুচকা চটপটি ভেলপুরি খেতাম, বাবা বকাবকি করলেও শুনতাম না, কত আনন্দ করতাম। এখন মাও নেই, আনন্দও নেই। মন খারাপ করে বলে বান্ধবী। মা ছাড়া এই শহর রংহীন, মাকে ছাড়া এই শহর মানাই না। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত, আরো বলে, আমি ফ্রেশ হতে হতে রেডি হই, এর চেয়ে 1 মিনিট বেশি সময় লাগলে আমি যাব না বলে দিলাম। বান্ধবী তো খুশিতে শেষ। থ্যাংক ইউ আপু। বলেই বোনকে জড়িয়ে ধরে চলে যায় নিজের রুমে। বোনের কাণ্ডে স্রোত হেসে ফেলে, তারপর চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে সিরাজ সাহেবকে বনলতা বেগম ফোন করে অনুমতি আগেই নিয়ে নিয়েছেন। বান্ধবীর সাথেও সিরাজ সাহেবের কথা হয়েছে। বান্ধবী রুমে গিয়ে মেসেজ করে, আন্টি প্ল্যান সাকসেসফুল, আপনারা কোথায়? বনলতা বেগম যেন এই মেসেজেরই অপেক্ষা করছিলেন, সাথে সাথে রিপ্লাই দিলেন, রাস্তায় আছি, আসছি। মেহেরাত ড্রাইভ করাকালীন খেয়াল করেছে তার মায়ের মনোযোগ ফোনে। এক হাতে কষ্ট করে ফোন ঘাটাঘাটি করছে। কি করছে জিজ্ঞাসা করতেই মা ধমকে বলে ওঠে, কিছু না, তুই তোর কাজ কর, যেই ঠিকানা দিয়েছি সেখানে যা। মায়ের এই ছটফটানো স্বভাবগুলো মেহেরাদের অনেক ভালো লাগে, এগুলো উপভোগ করে সে। কে বলবে ওনার এক হাতে ব্যান্ডেজ করা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তার মা সবসময় এমন হাসি খুশি মন খোলা মানুষ থাকুক। বলা বাহুল্য, মা তাকে একটা ঠিকানা দিয়ে বলেছে ওখানে যেতে। কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলেনি মা, যদিও সে জানে এটা স্রোতের বাড়ির ঠিকানা। মাকে ধরা দেয়নি সে। দেখা যাক মা কি করতে যাচ্ছেন। গাড়ি এসে থামে একটা 4তলা ভবনের সামনে। গেটের পাশে ল্যাম্পপোস্টের আলোতে বাড়ির নেমপ্লেটটা স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে লেখা স্রোতস্বিনী। মেহেরাত ভাবছে, রাজপ্রাসাদের নাম স্রোতস্বিনী, রাজকন্যারও নাম স্রোতস্বিনী, সো ম্যাচ কিউট। স্রোত আর বান্ধবী আরও আগেই তৈরি হয়ে নিল। বান্ধবী অনেক কষ্টে এটা সেটা বলে বোনকে বসিয়ে রেখেছিল। বোন যদি জানে তাহলে জীবনেও যাবে না। বনলতা আন্টির সামনে অবধি পৌঁছানো হলো বান্ধবীর কাজ, কারণ সে জানে তার বোন আন্টির কথা ফেলতে পারবে না। বান্ধবী স্রোতের রুমের বারান্দা দিয়ে দেখলো একটা কালো গাড়ি গেটের সামনে দাঁড়ানো। সে দৌড়ে গিয়ে বোনের হাত ধরে চল চল বলে বেরিয়ে গেল। স্রোত বিরক্তির চরম সীমানায়। বোন মাঝে মাঝে কি করে বুঝে উঠতে পারে না সে। এখন এমনভাবে দৌড়ানোর কি আছে? কেউ তো আর অপেক্ষা করছে না। সিঁড়ি দিয়ে নামার সময় বোনকে ধমকে ওঠে, আমি ফ্রেশ হতে হতে রেডি হবি, এর চেয়ে 1 মিনিট সময় বেশি লাগলে আমি যাব না বলে দিলাম। এই ছাড়, নিচেও পড়বি, আমাকেও ফেলবি। তোর হাড্ডি ভাঙার শখ হলে একা পড়ে ভেঙে ফেল, আমাকে ছাড়। আর এত তাড়াহুড়ো করছিস কেন? কেউ তো আর অপেক্ষা করছে না। বান্ধবী মনে মনে হেসে বলে, সে তুই নিচে গেলেই দেখতে পাবি। মেহেরাত আর বনলতা বেগম গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। মেহেরাদের একটা ফোন আসে, সে উল্টো দিকে চলে যায়। কথা বলার সময় হঠাৎ পেছনে ঘুরতে তার 2 চোখ জড়িয়ে যায়। সে দেখতে পায় 2টো মেয়ে বাড়ির ভেতর থেকে বের হচ্ছে। সামনের জনের পরনে ল্যাভেন্ডার কালারের টপস, জিন্স আর গলায় স্কার্ফ ঝুলানো, চুল ছুটি করা। পেছনের মানবী সাদা ড্রেস পরেছে, ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া। সাদা কাপড়ে মানুষকে এত স্নিগ্ধ লাগে কেন? এই রং শুভ্রতার প্রতীক বলে। অন্যদিকে স্রোত এখানে বনলতা বেগমকে দেখে যা বুঝার বুঝে নিয়েছে। মনে মনে পণ করলো বাসায় এসে বান্ধবীর অবস্থা খারাপ করে দিবে। আবার ভাবলো ভালোই হয়েছে, আন্টি তাদের সঙ্গী হলে মন্দ হবে না। উল্লেখ্য, সে এখনও মেহেরাতকে দেখেনি। মেহেরাত উল্টো দিকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছিল। ওদের দেখে গাড়ির পেছনে চলে যায়। বনলতা বেগমের সাথে কথা বলে গাড়িতে উঠে ওরা। বান্ধবী আর বনলতা বেগম পেছনে আর স্রোত সামনে বসে। স্রোত প্রথমে বসতে না চাইলেও পরে বসে যায়। ড্রাইভার আঙ্কেলই তো হবে। তখনই মেয়েরা ড্রাইভিং সিটে এসে বসে। স্রোত খেয়াল করেনি, তার মনোযোগ ফোনে। পাশে কেউ বসেছে বুঝেও তাকায়নি। ড্রাইভার আঙ্কেলই তো হবেন। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। শহরের অলিতে গলিতে গন্তব্য অজানা। ফোনের কাজ শেষ হতেই পাশে নজর যায় স্রোতের। মেহেরাতকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। এই বদলোক এখানে কি করছে? সে কিনা ঘুমিয়ে স্বপ্ন দেখছে।
এই বদলোকটাকে কল্পনা করছে, কেন করছে? এসব ভাবতে ভাবতে ছোট ছোট চোখ করে পিটপিট করে চেয়ে আছে মেহেরাদের দিকে। মেহেরাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। বাঁকা হেসে মাকে প্রশ্ন করে, মা আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? সাথে সাথেই জবাব দেন বনলতা বেগম। আসলে কেউ একজন তো আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, তাই না? মেহেরাদের কথায় বনলতা বেগম মান্ধবী হাসতে শুরু করে। স্রোতের মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। কি লজ্জা, কি লজ্জা! এই বদলোককে বুঝিয়ে দিবে সে কি জিনিস। রাগি চোখে মেহেরাদের দিকে তাকাতে মেহেরাদ চোখ মারে। স্রোত রাগে গিজগিজ করতে করতে জানালার বাহিরে রাতের শহর দেখতে থাকে। তাকাবে না ওইদিকে। মেহেরাদের মুখে দুষ্টু হাসি, সে আনমনে এগিয়ে ওঠে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মান্ধবী বলে ওঠে, আহ ভাইয়া, আপনি তো অনেক ভালো গান করেন। মেহেরাদ প্রত্যুত্তরে হাসি উপহার দেয়। বনলতা বেগম তখন বলে ওঠেন, কেন বলতো? আমার 2 ছেলে মেয়ে খুব ভালো গান করে। মান্ধবী বলে, আপুও অনেক ভালো গান গায়। আমাদের মায়ের গান শেখার আগ্রহ ছিল, কিন্তু কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে হওয়ায় শিখতে পারেননি, তবে আমাদের শিখিয়েছেন। স্রোত সবটা শুনলেও কিছু বলে না। মুহূর্তটা সুন্দর, ভীষণ সুন্দর। বদলোকটা তাকে উদ্দেশ্য করেই যে গান গেয়েছে তা ভালো করেই বুঝেছে সে। তার কেন জানি ব্যাপারটা ভাল লাগছে, মুহূর্তটা উপভোগ করতে ইচ্ছে করছে। এই গাড়ি থামা, ওই ফুচকার দোকানটার সামনে থামা। রাস্তার পাশে ফুচকার দোকান দেখে বলে উঠলেন বনলতা বেগম, মা তুমি এখন ফুচকা খাবা? হ্যাঁ, আমি স্রোত আর মাধবী খাবো। কতদিন পর এত মজা হবে। মাহিরা যাওয়ার পর তো আমি একা একাই খেয়েছি, তুই পাশে বসেছিলি। ফুচকার দোকানে ফুচকা খাওয়ার সময় বান্ধবী বনলতা বেগম আর মেহেরাত অনেক মজা করেছে। সবকিছুই চুপচাপ অবলোকন করেছে স্রোত। স্রোত অবাক হওয়ার থেকে বেশি যেন মুগ্ধ হয়েছে। মা ছেলের এত ভালো বন্ধন, বয়স্ক একজন মহিলা অসুস্থ হওয়া সত্ত্বেও এত প্রাণোচ্ছল। মায়ের সাথে মেহেরাদের ব্যবহার আনন্দ করাকে কে বলবে সে একজন মেজর। বাহিরের মানুষের কাছে গম্ভীর মানুষ। স্রোতের ধ্যান ভাঙে বান্ধবীকে করা মেহেরাদের প্রশ্নে। বান্ধবী ক্যান্ডি ফ্লাস কেমন লাগে তোমার কাছে? অনেক ভাল লাগে। কেন? হাসি হাসি মুখে বলে বান্ধবী। ওয়েট বলে কোথায় যেন চলে যায় মেহেরাত। এই ফাঁকে বাকিরা গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। বনলতা বেগম আজ বান্ধবীকে পেয়ে যেন স্রোতের অস্তিত্ব ভুলে গিয়েছেন। এটাও ওনার প্ল্যানিং। উনি চান স্রোত এসব দেখুক বুঝুক। এর মধ্যে মেহেরাত হাতে 9টা হাওয়াই মিঠাই, 3টা কাঠগোলাপের গাজরা, 3টা আলাদা আলাদা গোলাপের তোড়া নিয়ে আসে। হেসে বলে, মায়ের হাওয়াই মিঠাই আর ফুল খুব পছন্দের। বলতে বলতে মাকে আর বান্ধবীকে হাওয়াই মিঠাই আর ফুল দেয়। কাঠগোলাপের গাজরাটা সে নিজের হাতে মায়ের হাতে পরিয়ে দেয়। মা ছেলের এত সুন্দর মুহূর্ত দুই বোন যত দেখছে ততই অবাক হচ্ছে। স্রোত যেন মুগ্ধতায় হারিয়ে গিয়েছে, কিন্তু তার চেহারা দেখে বোঝার উপায় নেই। সেই শান্ত অনুভূতিহীন চেহারা। তার মুগ্ধতার ব্যাঘাত ঘটে যখন মেহেরাত তার দিকে ফুল, গাজরা আর হাওয়াই মিঠাই বাড়িয়ে দিয়ে বলে, নিন। ধন্যবাদ। বলে নিয়ে নেয় স্রোত। আজকে কেন জানি কোনো কিছুতেই বাধা দিতে ইচ্ছে করছে না, মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। এত সুন্দর মুহূর্ত মা মারা যাওয়ার পর আর এসেছে কিনা তা বলা কঠিন। ব্যস্ত শহরের এত এত যানবাহনের মাঝ দিয়ে সারি সারি ভবন, দালান পেরিয়ে গাড়ি শোষো করে এগিয়ে যাচ্ছে। এখন তারা রেস্টুরেন্টে যাবে, রাতের খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। রেস্টুরেন্টে খাবার পরিবেশন শেষে বনলতা বেগমের এক হাতে খেতে অসুবিধা হবে বলে স্রোত তাকে সাহায্য করতে চাইলে মেহেরাত বলে ওঠে, আপনি খান সতীশনি, আমি মাকে খাইয়ে দিচ্ছি। স্রোত জোর করেনি, হয়তো বা আরেকটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাইছে। কিন্তু এই লোকের মুখে নিজের পুরো নাম এই প্রথম শুনল সে। কেমন জানি অনুভব হলো। মেহেরাত মাকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে। দুই বোন মুগ্ধতার সহিত তা দেখছে। মায়ের সাথে এমন মুহূর্ত তাদের খুব কমই রয়েছে। মা অসুস্থ থাকাকালীন অনেক যত্ন করলেও তখন সেখানে কষ্ট বই অন্য কিছু ছিল না, মাকে হারানোর কষ্ট। খাওয়ার মাঝে মাহিরা ভিডিও কল দিল। মায়ের সাথে তার প্রতিদিনই এই সময় কথা হয়। মা তাকে স্রোত সম্পর্কে সব বললেও কোনো ছবি দেয়নি। বনলতা বেগম কল রিসিভ করে হেসে বলে উঠলেন, দেখ মাহি, আমরা ঘুরতে এসেছি, কত মজা করেছি। মায়ের মুখে এমন উপচে পড়া আনন্দ দেখে সবাই খুশি, কিন্তু একটু অভিনয় করে কাঁদো কাঁদো স্বরে বলল, এটা কিন্তু ঠিক না মা, আমাকে ভিনদেশে পাঠিয়ে তোমরা এত আনন্দ করছো, আমার কিন্তু হিংসে হচ্ছে। তখনই মেহেরাত মজা করে বলে উঠল, মিথ্যুক, তুই নিজেই তো স্বামীকে চোখ হারাস বলে চলে গেলি। স্বামীকে ছাড়া তোর ভালো লাগে না, এখন আমরা পাঠালাম। হিংসুটে কোথাকার।
এবার সত্যি সত্যি মাহিরা কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে মজা না উড়াতে। ও কি বুঝে, হ্যাঁ? আনরোমান্টিকের ডিব্বা একটা। মামা হয়ে গেল অথচ এখনো অবধি একটা প্রেমই করতে পারলো না। এই কথা শুনে বান্ধবী জোরে হেসে উঠল। সাথে সাথে স্রোত রাগি রাগি চোখে তাকিয়ে তার হাতে চিমটি কাটলো। স্রোতের সামনে বোন এই কথা বলায় মেহেরাত যেন লজ্জা পেল। দাঁতে দাঁত খিচিয়ে বলল, বাসায় গিয়ে তোকে দেখে নেব। তাইবকে বলবো তুই ঘুমালে যাতে তোর মুখে পানি ফেলে দেয়। বনলতা বেগম ছেলে মেয়ের খুনসুটি দেখে হাসছে। দুইজন দুই দেশে, তাও এদের ঝগড়া শেষ হয় না। ফোনেও দুজনের খুনসুটি দেখে ভালো লাগলো স্রোতের। সারা পৃথিবীর সামনে গম্ভীর মানুষটা মা বোনের সাথে একদম মাটির মানুষ। এর মাঝে মাহিরা মাকে বলে ওঠে, স্রোতকে দাও, কথা বলে ওর সাথে। বনলতা বেগম সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে মাহিরা স্রোতকে দেখতে পায়। তার স্রোতকে চেনা চেনা লাগে। স্রোত অস্বস্তি নিয়ে ফোনে তাকালে মাহিরা বলে ওঠে, স্রোতস্বিনী, আমি তোমাকে চিনি। ধ্যাত, আপু বলো না, আমরা সেম এজ। কলেজ থেকে একবার 3 দিনের জন্য ক্যাম্পিংয়ে গিয়েছিল। সেখানে তোমাদের কলেজ আর আমাদের কলেজের স্টুডেন্টদের একটা রুম দেওয়া হয়। তুমি ছিলে আমার পাশের বেডে, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। স্রোতও বলে। হাসি হাসি মুখ করে বলে স্রোত। বাকিরা খাওয়ার পাশাপাশি দুইজনার কথা শুনছে। টুকটাক কথা বলে কল কেটে দেয় মাহিরা। খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার বাড়ি ফেরার পালা। গাড়ি চলছে স্রোতস্বিনীর উদ্দেশ্যে। এক পর্যায়ে মেহেরাত বান্ধবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বান্ধবী, তোমাদের দু বোনের নামে এমন ইউনিক কেন? আসার সময় খেয়াল করলাম তোমাদের বাড়ির নাম সতীশিনী। ব্যাপার কি বলো তো? বান্ধবী হেসে বলল, আসলে ভাইয়া, আমাদের মা গল্প উপন্যাস পড়তে অনেক ভালোবাসতেন, সেখান থেকে আমাদের নাম রাখা। মায়ের মুখে শুনেছি যে বছর আমাদের বাড়িটা করে সেই বছরেই আপু পৃথিবী স্পর্শ করে। একই বছর পরিবারের দুটো খুশি স্বাদ আসার দুটো নামই রাখা হয় স্রোতস্বিনী। ইন্টারেস্টিং তো। অবাক হয়ে বলে মেহেরাত। হ্যাঁ, অনেকটাই। আর আমার নাম নিয়ে প্রচুর বিড়ম্বনায় পড়েছি। কেউ কখনো এমন নাম শুনেইনি। তবে এক হিসেবে ভালোই লাগে। এই নামে আমি ছাড়া আর দুটো কেউ নেই। এসে বলে বান্ধবী। বিপরীতে মেহেরাতও হাসে। কথার ফাঁকে ফাঁকে মেহেরাত স্রোতের দিকে তাকায়, কিন্তু স্রোতের এদিকে খেয়াল নেই। সে বাইরে তাকিয়ে আছে। অন্যদিকে স্রোত এসব কিছুই শুনছে, উপভোগ করছে, কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। এক পর্যায়ে গাড়ি এসে স্রোতস্বিনীর সামনে থামলে ওরা দুই বোন বনলতা বেগম এবং মেহেরাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। স্রোত মেহেরাদের সাথে কথা বলেনি। বনলতা বেগমকে বাসায় যেতে বললে তিনি জানান আজকে যাবেন না, কয়েকদিন পরে তো আবার আসতেই হচ্ছে। বান্ধবী আর স্রোত বাড়ির ভেতর চলে গেলে মেহেরাত খেয়াল করে স্রোত ব্যাগ ফেলে গিয়েছে, তাই সে মাকে বলে ব্যাগ দিতে যায়। স্রোতরা যখন দ্বিতীয় তলায়, তখন পেছন থেকে মেহেরাত ডেকে ওঠে। সতীশিনী। বান্ধবী মেহেরাতকে দেখে ওদের স্পেস দিয়ে বাসায় চলে যায়। স্রোত পেছনে ফিরে মেহেরাতকে দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহেরাত ব্যাগটা দেখিয়ে বলে, আপনার ব্যাগ। স্রোত ধন্যবাদ বলে ব্যাগটা নিয়ে চলে যেতে নিলে মেহেরাত আবারও বলে ওঠে, আপনি আমি ছাড়া আর কারোর সামনে সাদা ড্রেস পরে যাবেন না। স্রোত বুঝে না উঠতে পেরে শোধায়, সরি। আপনাকে শুভ্র রঙে অনেক স্নিগ্ধ লাগে সতীশিনী। আমি চাই না আমার ব্যক্তিগত মানুষের এমন স্নিগ্ধ রূপ আমি ব্যতীত আর অন্য কেউ দেখুক। গাঢ় স্বরে এই কথাটা বলে মেহেরাত হেসে চলে যায়। কথাটা শুনে স্রোত থমকে যায়। কি বলে গেল লোকটা? আমার ব্যক্তিগত মানুষ? অতীত। প্রকৃতিতে বসন্তকাল বিরাজমান হলেও মাথার উপর সূর্য গ্রীষ্মের মতো প্রভাব ফেলছে। মেহেরাত ভাবলো স্রোতের সাথে আজকে যোগাযোগ করবে। যেই ভাবা সেই কাজ। কল দিল স্রোতকে। দুটো কল দেওয়ার পরেও যখন কেউ ফোন তুলল না, তখন সে ভেবে নিল স্রোত হয়তো ব্যস্ত, পরে আবার কল দিবে। রাত 8:10 স্রোত পড়ছে। মোবাইলটা তার সর্বোচ্চ গতিতে বাজছে। স্রোত দেখলো ওই নাম্বারটা থেকেই কল এসেছে। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত গলার স্বর ভেসে আসলো। মেহেরাত সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। দিনের বেলা কল করেছিলাম, ব্যাক করনি কেন? আমার মতে যার দরকার সে আবার কল দিবে। একজন ফিউচার ডক্টরের এমন স্বভাব কেন? ওইদিকে রোগী মরে যাবে অথচ ডক্টর কিনা ফোন সাইলেন্ট করে রাখে, ফোন ব্যাক করে না। মজা করে বলল মেহেরাত। স্রোত দাঁত কিরমিরিয়ে বলল, আমার ফোন দুটো, হসপিটালের কাজের জন্য আলাদা সিম, আলাদা ফোন। ওইটা সাইলেন্ট করা থাকে না। এটা আমার পার্সোনাল নাম্বার, অন্য ফোন। আমি আমার দায়িত্ব ভালো করেই পালন করতে পারি। এই মেয়ে কি পরিমাণ তেজস্বী তা তো প্রথম দিনই দেখেছে মেহেরাত। হেসে বলল, বাহ, ইন্টেলিজেন্ট গার্ল, অ্যাজ ওয়েল অ্যাজ।
দুজনের কেউই যেন নিজেদের নিজস্ব খোলস থেকে বের হতে পারছে না। অস্বস্তি কাজ করছে। দুজনেই চুপ, একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। নীরবতা ভাঙলো মেহেরাত নিজেই। কি করছিলেন এতক্ষণ? ঘোড়ার চুনে ঘাস কাটছিলাম। খাবেন আপনি? পাঠাবো? মেহেরাত মুচকি হেসে বলল, আপনি ভালোবেসে যত্ন করে পাঠালে আমি খেতে রাজি আছি। পাগল লোক। আপনি ভালোবেসে যত্ন করে পাঠালে আমি খেতে রাজি আছি। আপনার জন্য তো পাগল হয়ে গেছি সত্যিনী, নিজেকে নিজেই চিনতে পারছি না। আমার ডেইলি রুটিন এলোমেলো হয়ে গেছে, আমার গোছানো জীবন অগোছল হয়ে গেছে। আপনি এসেই অগোছল জীবন গুছিয়ে দিন না সত্যিনী। এক নিঃশ্বাসে মনের সব কথা বলে দিল মেহেরাত। স্রোত যেন এই কথা আশা করেনি, সে চুপ হয়ে রইল। মেহেরাত আবারও বলতে শুরু করলো, আমি কখনো লাভ অ্যাট ফার্স্ট সাইটে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু আপনাকে দেখার পর অনুভব করলাম আমি ভেসে গেছি। কোনো এক স্রোত আমাকে ভাসিয়ে দিয়েছে। কোনো কুল কিনারা পাচ্ছি না, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারি, সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে পারি। আমাকে এসে ধরুন সত্যিনী, আমাকে তীরে নিয়ে যান। কি করুণ কণ্ঠ, আকুল আবদার। স্রোত খট করে ফোনটা কেটে দিল। বুকটা ধুকপুক করছে, হৃৎপিণ্ড তার সর্বোচ্চ গতিতে লাফাচ্ছে। সে এখনো ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তখনই মেহেরাদের নাম্বার থেকে মেসেজ আসলো, আপনার 24 ঘন্টার কয়েক মিনিট আমার জন্য বরাদ্দ রাখবেন সত্যিনী। ওই কয়েক মিনিট আমি আপনাকে চালাতে চাই। মেসেজটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, আপনি একাই ভেসে যাননি মেজর সাহেব, আমাকেও ভাসিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো এত সহজে ধরা দিব না। পরদিন বনলতা বেগমের কল দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। তিনি জানেন স্রোত রাজি হবে। তিনি আরেকটা কাজ করে বসলেন। স্রোতকে না জানিয়ে স্রোতের বাবার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেললেন। দুপুরবেলায় তিনি, নোলক সাহেব, মাধবী বেগম আর মেহেরাত স্রোতের বাড়িতে হাজির। স্রোত তখন বাসায় নেই। বনলতা বেগমের পরিকল্পনাতেই সব হয়েছে। বান্ধবী আজকে বাসায় এসে জানতো ওনারা আজকে আসবেন। গত রাতেই বনলতা বেগম সিরাজ সাহেবের সাথে কথা বলেছেন। উনি বলেছিলেন বাইরে রেস্টুরেন্টে দেখা করার জন্য, কিন্তু সিরাজ সাহেবই নিষেধ করলেন। যতই হোক কুটুম বাড়ি বলে কথা। স্রোতের মা নেই তো কি হয়েছে, উনি ওনার সাধ্যমতো সব করবেন। সিরাজ সাহেব রাতে স্রোতের মামা মামিকে ফোন করে আসতে বলেছেন। ওনাদের বাড়ি কাছে হতে সকালেই চলে এসেছেন। স্রোতের মায়েরা এক ভাই বোন ছিলেন, নানা নানি বেঁচে নেই। মামা মামির কোনো সন্তান না থাকায় স্রোত বান্ধবীকে নিজের সন্তানের মতোই দেখেন। তাই স্রোতের মামি তাড়াতাড়ি এসে বাসার কাজের লোক আর বান্ধবীর সাহায্য নিয়ে সব তৈরি করে ফেললেন। স্রোতের মামা একটু নারাজ ছিলেন স্রোত রাজি না বলে, কিন্তু মেহেরাতকে সামনাসামনি দেখার পর, কথা বলার পর তিনিও রাজি হয়ে গেছেন। স্রোতের বাবাও আগে মেহেরাতকে দেখেননি। মেহেরাতকে ওনার খুবই পছন্দ হয়েছে। মেহেরাত তাকে আলাদা করে নিয়ে বলেছে, আঙ্কেল আমাকে মেয়ের হাজবেন্ড হিসেবে না ভেবে বড় ছেলে হিসেবে ভরসা করবেন। আমি শুধু স্রোতের না, আপনাদের সবার ভরসা হতে চাই। যেহেতু মেহেরাদের ছুটি 25 দিনের ছিল আর মধ্যে অনেকগুলো দিন চলে গিয়েছে, তাই মেহেরাত যাওয়ার 2 দিন আগে বিয়েটা হবে। স্রোতের বাবা অনুষ্ঠানের কথা তুলতে নিলে মেহেরাত, বনলতা বেগম দুজনেই নিষেধ করেছেন। তারা বলেছে, স্রোতের সামনে এত বড় পরীক্ষা অনুষ্ঠান করলে স্রোতের লেখাপড়া হ্যাম্পার হবে, তাই ঘরোয়াভাবে বিয়েটা হবে। স্রোতের বাবা মামা দুজনেই অবাক। এখনই স্রোতের ভালো খারাপের কথা ভাবছেন ওনারা। স্রোতের সাথে ভালো কিছু হতে চলেছে ভেবে প্রসন্ন হলেন দুজন। স্রোত বাসায় এসে মামা মামিকে দেখে অবাক হয়নি একটুও, কারণ ওনারা কয়েকদিন পরপরই আসেন, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু সে জানতেও পারল না তার বিয়ে ঠিক হয়ে গেছে। দিনগুলো স্রোতের স্বাভাবিক কাটলেও রাতগুলো কাটে না। রাত একটা ছুঁই ছুঁই স্রোত পড়লেও মাথায় কেন যে মেহেরাদের ভাবনা আসছে। হঠাৎ মেসেজের টুংটাং শব্দে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মেজর সাহেব দিয়ে সেভ করা নাম্বারটা থেকে একটা ভয়েস মেসেজ এসেছে। ভয়েসটা অন করতেই খোলা গলায় গাওয়া একটা গান। ভয়েসটা শেষ হতে স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে মেহেরাত অপেক্ষা করছিল কখন মেসেজটার নিচে দুটো টিকচিহ্ন নীল হবে, অর্থাৎ স্রোত মেসেজটা দেখবে। সাথে সাথে সিন হওয়াতে মেহেরাত খুশি হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই না পাওয়ায় খুশি বেশিক্ষণ টিকল না। আবার ভাবলো এই কঠিন মানবীর থেকে রিপ্লাই পাওয়ার আশা করা আর হাত দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করা একই। যা করার তাকেই করতে হবে, সে জানেন। তাই সে কল করলো স্রোতকে। স্রোত যেন জানতোই মেজর সাহেব কল করবেন, তাই হলো। কল এলো, কিন্তু সে ঠিক করেছে ধরবে না। মেহেরাদও নাছরবান্দা, কল দিচ্ছে তো দিচ্ছে। স্রোত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে। স্রোতের এবার কেন যেন ইচ্ছে করছে কল রিসিভ করার, আবার একটু একটু ভয়ও লাগছে। ভয় কিনা সে জানে না, তবে কেমন যেন একটা অদ্ভুত অচেনা অনুভূতি, বুক ধুকপুক করা অনুভূতি, তাই সেটাকে ভয় নামেই আখ্যায়িত করলো। স্রোত কল রিসিভ করলে মেহেরাত বলে উঠল, এটা কিন্তু আপনার বাজে অভ্যাস সতোষিনী, কতগুলো কল দিয়েছি। স্রোতকে চুপ থাকতে দেখে গাঢ় স্বরে বলল,
সমস্যা নেই, আপনার সব বাজে অভ্যাসের সাথে আমি নিজেকে মানিয়ে নেব সতোষিনী। স্রোতের কেমন জানি লাগলো কথাটা শুনে, নিঃশ্বাস যেন ভারী হয়ে আসলো। আগে তো এমন হয়নি কখনো, এখন কেন হচ্ছে? সে এবারও চুপ করেই রইল। মেহেরাত ওই পাশের নিঃশ্বাসের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। অস্থির হয়ে বলে উঠল, কথা বলছেন না কেন? এবারও স্রোতকে চুপ থাকতে দেখে বুক ভরা নিঃশ্বাস ফেলে স্রোতকে বলল, কথা বলবেন না সতোষিনী, রেখে দেব? তৎক্ষণাৎ ফোনের ওই পাশ থেকে জবাব এলো, কি বলবো? কিছুই বলার নেই। বুঝতে পারছি না আসলে। আচ্ছা বলুন, আমার গান কেমন লাগলো? ভালো। কাটকাট গলায় বলল স্রোত। শুধুই ভালো? মজা করে করুণ কণ্ঠে বলল মেহেরাত। হ্যাঁ। কাঠখোট্টা জবাব স্রোতের। এই গানটা যদি আমি ফেসবুকে আপ দিতাম, আপনি জানেন শত শত মেয়ে আমাকে প্রপোজ করতো, কেউ কেউ তো বাসায় চলে আসতো। আপনি আমার মর্ম বুঝলেন না সতোষিনী। দুষ্টুমি করে বলল মেহেরাত। তো ফেসবুকেই আপ দিতেন, আমাকে কেন দিলেন? আছো। আমি আমার ব্যক্তিগত মানুষকে নিজের গান গেয়ে শুনিয়েছি, তাতে আপনার কি? প্রেমে ফেলতে চাচ্ছেন? প্রেমে পড়েছেন? না, এত সহজে প্রেমে পড়ার লোক নই আমি। আপনাকে এখন প্রেমে পড়লে হবে না, বিয়ের পরে পড়লে হবে। আপনি শুধু বিয়েটা করে নিন। করবো না বিয়ে। রাগান্বিত কণ্ঠে বলল স্রোত। মেহেরাত এবার শব্দ করে হেসে ফেলল, বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে, আর আমাকে করতে হবে। রাখছি, পড়তে বসেন। আমার বউ ফেলতে হোক, আমি চাই না। মুচকি হেসে বলেই ফোন রেখে দিল মেহেরাত। অন্যদিকে স্রোতের রাগ লাগছে, অনেক রাগ লাগছে। এই বদলোকটা তাকে ফেলটু বলল। সে ফেলটু রেগে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। ওই লোককে সে দেখে নিবে। পরের দিন বনলতা বেগম কল করলেন স্রোতকে। সালাম বিনিময়, কুশলাদি বিনিময় করার পর সরাসরি জিজ্ঞাসা করলেন, কি ডিসিশন নিলে স্রোত? আন্টি আমি কিছু একটা বলতে নিয়ে চুপ করে গেল স্রোত। কেমন জানি লাগছে বলতে। চুপ করে গেলে কেন, বলো। আমি বিয়েতে রাজি। আমতা আমতা করে বলেই ফেলল স্রোত। তার মনে হচ্ছে একদল লজ্জারা তাকে ঘিরে ধরেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম মা তুমি রাজি হবে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। অনেক খুশি হয়ে বললেন বনলতা বেগম। আন্টি আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ছেলেকে এখনই জানাবেন না আমি যে রাজি। বনলতা বেগম জোরে হেসে ফেললেন, বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, বলবো না আমার ছেলেকে। আরো কিছু কথা বলে ফোন রেখে দেন বনলতা বেগম। তখনই হঠাৎ করে পেছন থেকে স্রোতকে বলেই জাপটে ধরে। স্রোত টাল সামলাতে না পেরে দুজনাই বিছানায় পড়ে যায়। স্রোত রাগ দেখাবে কি, এর আগেই দুই বোন হাসতে হাসতে শেষ। কতদিন পর স্রোতে নিজেকে নিশ্চিন্ত লাগছে, কিন্তু কোথাও একটা ভয় আছে, সবসময় লাগবে। অন্যদিকে রাতের বেলায় মেহেরাত মায়ের কাছ থেকে জানতে চায় স্রোত কি বলেছে। বনলতা বেগম দুঃখী দুঃখী মুখ করে বললেন স্রোত না করে দিয়েছে। মেহেরাত যেন ভাবতে পারেনি স্রোত না করে দিবে, সে রুমে চলে যায়। মায়ের সামনে রাগ দেখায় না সে জানে তার মা রাগ সহ্য করতে পারে না। দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। তার মাথায় আগুন জ্বলছে রাগে, কপালের রগগুলো ফুলে উঠছে। দুহাতে নিজের চুল টানছে, রিজেকশন মানতে পারছে না সে স্রোতকে কল দেয়। স্রোত যেন মেহেরাদের কলের অপেক্ষায় করছিল। সে মুচকি হেসে মনে মনে বলল, আজকে সবকিছুর উসুল তুলবো মেজর সাহেব। ফোন রিসিভ করতেই মেহেরাত শান্ত গলায় বলে ওঠে। স্রোত শান্ত স্বর শুনে ভয় পেয়ে যায়, সাহস জুগিয়ে বলে, আমি দেখা করতে ইচ্ছুক নই। তুলে নিয়ে আসবো। দাঁত কিরমিরিয়ে বলে মেহেরাত। কোনোভাবে রাগ সংবরণ করতে পারছে না সে। স্রোত বুঝলো আরো রাগানোর জন্য বলে, আমি তো বাসায় থাকি না, কোথা থেকে তুলে নিবেন? তুলে নিয়ে আসবো মেডিকেল কলেজের নিউ বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 326 নম্বর রুম থেকে তুলে আনবো। শক্ত গলায় বলে মেহেরাত। স্রোতের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। সে অবাক হতবাক। এই লোক এটাও জানে সত্যি সত্যি চলে আসবে। তখনই মেহেরাত দারাজ কণ্ঠে বলে ওঠে, ভাববেন না মজা করছি, আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন, সত্যি সত্যিই তুলে আনবো। স্রোত কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি এগুলো জানেন কিভাবে? মেহেরাদের এত রাগের মাঝেও হাসি পেল। বাঁকা হেসে বলল, আপনাকে ছাড়া আপনার সব ডিটেলস আমার জানা শেষ, এখন শুধু আপনাকে জানা দেখা দুটোই বাকি। ছি, অ্যাড্রেস পাঠিয়ে দিন, চলে আসবো বলে স্রোত। স্রোতের কথা শুনে ফোন কেটে দেয় মেহেরাত। তার রাগ লাগছে। কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, কেউ মন ছুঁতে পারেনি, আর এই মেয়ে তাকে ভাসিয়ে দিল। সারা রাত আর ঘুম হলো না তার। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে আর রাতের আকাশ দেখেছে। অন্যদিকে বিরক্ত লাগছে স্রোতের।
কই ভেবেছিল বদলোকটাকে একটু টাইট দিবে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তা না ওই বদলোকটাই তাকে নাকে দিয়ে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। তবে যাই হোক, একটু রাগাতে তো পেরেছে, এতেই শান্তি। সকালে ঘুম ভাঙতে স্রোত দেখে তার মেজর সাহেব একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠিয়েছেন, সময়ও বলে দিয়েছেন সকাল 10টা। আজ স্রোত কলেজে যায়নি, ভালো লাগছে না তার। ভাবছে দেখা হওয়ার পর কি হবে, ওই লোক কি তাকে থাপ্পড় মারবে? সে কি বলে দিবে সে যে বিয়েতে রাজি? না না, বলা যাবে না, একদম না। সেও কি কম নাকি? তারপর সময় মতো রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে পৌঁছাতেই দেখে মেয়েরাত অপেক্ষা করছে, চোখগুলো লাল হয়ে আছে। বুঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি সে। স্রোতের যেন মায়া লাগলো, আবার ভয়ও হলো। হঠাৎ এমন ভয় কেন জেঁকে ধরলো তাকে, বুঝতেই পারলো না সে গিয়ে বসতেই মেহেরাত তাকে জিজ্ঞাসা করলো, মেজর মেহরাত সাদাতকে রিজেক্ট করার কারণ কি? বর্তমান। স্রোত বাসায় ফিরে দেখে মামা মামি বাবা বিয়ে নিয়ে আলোচনা করছে। পাশে তাদের বাড়ির পরিচারিকা সাহেলা বেগম আর বান্ধবীও আছে। স্রোতের উপস্থিতি টের পেয়ে ওনারা এক পলক ওর দিকে তাকিয়ে আবারও আলোচনায় ব্যস্ত হয়ে যান। স্রোতের মামা তাকে আলোচনায় যোগ করতে বললে সে জানায় তার এসব ভালো লাগে না আর ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ হতে রুমে চলে যায়। একদম গোসল শেষে বের হয় স্রোত। মাথার চুল মুছতে মুছতে বারান্দায় চলে যায়। হঠাৎ তার চোখ যায় পাশের ভবনের ছাদে দুটো শালিক পাখি একসাথে বসে আছে। স্রোতের কাছে ব্যাপারটা ভালো লাগে। তার মনে হলো পাখিগুলো গল্প করছে, সুখ দুঃখের গল্প, জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তারা। হাতের তাওয়েলটা রেখে পাখিগুলোর দিকে মনোযোগী হয় সে। এই পাখিগুলোর জীবন কত সুন্দর, আকাশে ডানা মেলে উঠতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কেউ বাধা দেয় না, দল বেঁধে চলে, একে অপরের প্রতি পারস্পরিক সহমর্মিতা দেখায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলে অল্ট্রুজম। এসব ভাবতে ভাবতে স্রোত দেখলো একটা পাখি অপরটার দেহে ঠোঁট ছোঁয়াচ্ছে। স্রোত বুঝতে পারলো না ওরা কি একে অপরকে আদর করছে নাকি ঝগড়া করছে। আবার ভাবলো ঝগড়া করলে তো দুজনে একে অপরকে ঠোকর দিত, কিন্তু এখানে তো একজনই ঠোঁট ছোঁয়াচ্ছে, তাদের করছে আদর করছে। বুঝতে স্রোত আনমনে হেসে উঠল। নিরিবিলিতে দুজন জীবনসঙ্গী একে অপরের সাথে সময় কাটাচ্ছে। প্রেমিক পুরুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইস, কত মিষ্টি একটা মুহূর্ত। প্রেমিক পুরুষের কথা মাথায় আসতে স্রোতের মস্তিষ্কে মেহেরাদের চেহারা ভেসে ওঠে। বিড়বিড়িয়ে আওড়ালো, মেহেরাত প্রেমিক পুরুষ? মাশাআল্লাহ, আমার নজর না লাগুক, আমার মেয়েটাকে শুধু একটা বেনারসিতেই রানীর মতো লাগছে। না জানি বিয়ের দিন কোন অপ্সরা মাটিতে নেমে আসে। আনমনে চোখের কোণ থেকে জল বেরিয়ে আসে। কয়েকদিন পর তার বিয়ে, অথচ তার মা আজ পৃথিবীতে নেই। অন্যদিকে মেহেরাত বাসায় যাওয়ার পর সোজা মায়ের রুমে গিয়ে শক্ত গলায় বলে, স্রোত রাজি হোক বা না হোক, বিয়েটা ওই দিনই হবে। বনলতা বেগম তখন বিছানায় বসে স্রোতকে দেওয়ার জন্য ওনার গয়না শাড়িগুলো দেখছিলেন। দৃষ্টি উঠিয়ে শোধালেন, স্রোত যে রাজি না, তোকে কে বলল? মায়ের কথা শুনে মেহেরাত বোকা বনে গেল। মানে? স্রোত তো বিয়েতে রাজি, কাল দুপুরেই জানিয়েছে। মায়ের কথা শুনে মেহেরাদের চক্ষু চড়ক গাছ। তবে তুমি যে কাল আমাকে জানালে স্রোত রাজি না। এবার বনলতা বেগম হেসে ফেললেন, বললেন, স্রোত নিষেধ করেছিল তোকে বলতে, কিন্তু তোর যা দেবদাস হাল দেখলাম একদিনেই, তাই আর না বলে থাকতে পারতাম না। বনলতা বেগম এখনো হেসেই চলেছেন। ছেলে তার এতদিনে কাউকে মন দিয়েছে। ধ্যাতমা বলেই চলে যায় মেহেরাত। মেহেরাদের খারাপ লাগছে, শুধুই স্রোতের সাথে রাগ দেখিয়েছে কাল। আজকে আবার স্রোতের ভয়ের কথা জানলো। অনুতপ্ত সে। তার মনে হলো স্রোতকে সরি বলা উচিত। সাথে সাথেই কল লাগালো স্রোতকে। ফোনের শব্দে স্রোতের ধ্যান ভাঙে। রুমে গিয়ে ফোন নিয়ে দেখে মেজর সাহেব নামটা স্ক্রিনে ভাসছে। সে রিসিভ করতে মেহেরাত করুণ কণ্ঠে বলে উঠল, সরি সতোষিনী, আমি জানতাম না আপনি আমাকে নিষেধ করেছেন। আমি অনেকগুলো সরি। আপনি রাজি না শুনে আমার কোথায় যেন খুব কষ্ট হচ্ছিল, বুকটা চিনচিন ব্যথা করছিল, তাই রাগ কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন করবো না। প্লিজ ফরগিভ মি সতোষিনী, আই প্রমিস আই উইল নেভার ডু দিস। এক নিঃশ্বাসে বলা শেষ করলো মেহেরাত। স্রোত হাসলো। সে মোটেও কাল রাতে কষ্ট পায়নি। সে তো মেহেরাদের কেমন অনুভূতি হয় তা জানার জন্য এমন করেছিল। সে জেনেছে, অনেক কিছু জেনেছে আর বুঝেছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহেরাত করুণ কণ্ঠে আবারও বলে, সতোষিনী, আমি সরি তো, কথা বলুন না সতোষিনী। এই দেখুন, আমি কানে ধরছি, আর কখনো এমন করবো না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বাচ্চাদের মতো অনুনয় করতে দেখে স্রোত নিঃশব্দে হাসলো। আমি মোটেও কষ্ট পাইনি, আপনি এমন করবেন না। সত্যি তো? হ্যাঁ। 3 সত্যি? স্রোত এবার জোরেই হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। আপনি পারেনও বটে। ওহো,
আমার হাসি থামতেই যাচ্ছে না। মেহেরাত এবার নিশ্চিন্ত হলো, বলল, আপনি হাসালেন সতীশিনী, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। যখন থেকে বুঝেছি আমি ভুল করেছি, আমি আপনার দুর্বলতায় আঘাত করেছি, ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি জেনে বুঝে কিছু করেননি, আজকে জেনেছেন আমার দুর্বলতা কোথায়। মাথায় রাখবেন। অফকোর্স আই উইল। বুক থেকে অনেক পাথর নেমে গেল সতীশিনী। স্রোত চুপ করে রইল। মেহেরাত আবারও বলল, আপনি খুব খারাপ সতীশিনী। কি করেছি? আমাকে ভয় দেখে মেরে ফেলছিলেন। কিসের ভয়? আপনাকে হারানোর। কথাটা যেন স্রোতের বুকের মধ্যিখানটায় লাগলো, তবুও বলল, পেয়েছিলেন কবে যে হারাবেন? না পেয়ে হারানোর যন্ত্রণা খুব ভয়ঙ্কর সতীশিনী, খুব ভয়ঙ্কর। আমাকে না পেলে কি হতো? হয়তো তেমন কিছুই হতো না, আবার হয়তো অনেক বেশি কিছু হয়ে যেত। কি হতো? নিজের শেষ, নিজের ধ্বংস কেই বা দেখতে চাই বলুন? আপনি শেষ হয়ে যেতেন? সম্পূর্ণভাবে। বিশ্বাস করার মতো না। কিন্তু আমার নিজের উপর নিজের বিশ্বাস সর্বোচ্চ। স্রোত থমকালো, কথা ঘুরাতে চাইল। কি করছেন? ভয় পেয়ে গেলেন? ভয় পাবো কেন? কথা ঘুরালেন যে? এমনি। কি করছেন? আপনাকে শুনেছি। তারপর দুজনেই চুপ, একে অপরের নিঃশ্বাস ধ্বনি শুনছে। খানিকটা সময় পার হয়ে গেলেও কেউ কিছু বলছে না। মেহেরাত নীরবতা ভেঙে ফেললো, দুষ্টুমি করে বলল, আপনাকে শুনেছি। আপনি কি জাদুটোনা জানেন সতীশিনী? হঠাৎ এমন কথায় স্রোত অবাক না হয়ে পারল না, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? এই যে আপনার প্রশ্বাস নিঃশ্বাসের আওয়াজ আমার কাছে ভালো লাগছে, শ্রুতি মধুর লেগেছে। অ্যাজ লাইক কি জাদু করেছো বলো না? স্রোত বলে উঠল, পাগল লোক। আপনার জন্যই। সাথে সাথে কল কেটে দিল স্রোত। এই লোকটা তাকে পাগল করে দিল। মেহেরাত হাসছে, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল মেয়েটা। মেয়েটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ঠিকই শয়তানি। পৃথিবীতে এই সূর্য তখন অস্তয়মান। এই সময়টায় কর্মব্যস্ত মানুষরা ঘরে ফেরে, নিরে ফেরে পাখিরাও। এই সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সাথে যেন পাখিদের নিবিড় সক্ষম। সন্ধ্যারাত্রি পাখিদের কানে কানে বলে দেয় নিরে ফেরার সময় হলো। বিদায়ী সূর্যের স্বর্ণরেখার পরশ ডানায় মেখে পাখিরা ফিরে চলে নিরে। প্রকৃতিতে নেমে আসে ছায়া, সুনিবিড় প্রশান্তি। ধরণীকে এক অপূর্ব অস্পষ্ট মায়া আচ্ছন্ন করে সন্ধ্যা নেমে আসে আকাশ বাতাস জুড়ে। সন্ধ্যা শান্তিময়ী, নীরব, গম্ভীর, নিঃশব্দ, এসে ধরার আঁচল ভরিয়ে দেয় পরম মমতায়। কবি জীবনানন্দ দাশের ভাষায়, দিনের ক্লান্তির শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তাই সন্ধ্যাকে মনে হয় খানিকটা বিষণ্ণ। এই বিষণ্ণতার গভীরে মানব মনও যেন বিষণ্ণ হয়ে পড়ে। তেমনি মেহেরাদের মনকেও বিষণ্ণ তারা ঘিরে ধরেছে। সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। নামাজ শেষ হওয়ার পরপরই তার অফিস থেকে কল আসে। তার ছুটি 5 দিন কমানো হয়েছে। 5 দিনের মাথায় তাকে উপস্থিত থাকতে হবে। সে অনেক বোঝানোর চেষ্টা করলেও কিছু হয়নি। মায়ের অসুস্থতার জন্যে জরুরি অবস্থায় 25 দিনের ছুটি নিয়েছিল সে। 15 দিন তো শেষ। সে ভেবেছিল বিয়ের 2 দিন পর চলে যাবে। এখন যে ছুটি 5 দিন কমে গেল। 8 দিন পর বিয়ে হওয়ার কথা, তাহলে কি বিয়ে হবে না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।